ক্লাস হয় উচিত আমি মনে করি। জি স্যার। কারণ অনেক অ্যাক্টিভিটি আছে তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি। অ্যাডমিট কার্ড কালেক্ট করা, কোশ্চেন আমাদের আবার কিছু কাজ হচ্ছে। তারপরে দেখা যায় অনেকে যুক্ত হয়েছে, ঈশিতা আসছে, রাইহান আসছে, তারপরে ফারিয়া আসছে, দীপন আসছে, ঈশিকা, মাহমুদ আক্তার, মুন্নি। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই ভালো আছেন। গল্প গুজব কিসের সাথে? মানুষজনের সাথে। রায়হান পারভেজ, আর ইউ দেয়ার? ইয়েস স্যার। পারভেজ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। সকালে ক্লাস ছিল? স্যার ক্লাস ছিল, মিসের আজকে ডিউটি আছে ভার্সিটিতে, তাই ক্যান্সেল করে দিছে। না, বুঝিনি কি হয়েছে আজকে। মানে মিসের আজকে ডিউটি আছে ভার্সিটিতে, তাই মিস বললো আজকে ক্লাস ক্যান্সেল। ও কোন কোন ক্লাস ছিল? কোন কোর্স? সফটওয়্যার। সফটওয়্যার, আচ্ছা। মানে সিএস টেস্ট মনে হয় হতেছে নাকি আপনাদের? জি স্যার, জি স্যার। সিএসসি যারা সিএস টেস্ট হলে ওখানে তো ব্যস্ত থাকতেই হবে। অনেক টিচারই ইনভলভ আছে। দীপন কেমন আছেন? দীপন বিশ্বাস। ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ দীপন, আমি আপনাদের আশীর্বাদে মোটামুটি চলতেছে। ভালো মন্দ নিশ্চয়ই ভালো আছি। যাই হোক, থ্যাংক ইউ। এখন মোটামুটি 17 জন জয়েন করছে। আমরা একটু আজকে প্ল্যানটা বলে তারপরে শুরু করে দিব, দেরি করবো না। যে আমাদের সামনের অ্যাক্টিভিটি গুলো কি হবে, আজকে আমরা কি কি করবো। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনি সবকিছু। বিজ্ঞান রিডিং করো, বিজ্ঞান রিডিং পারো না। লেকচার গুলো অন করবো, তারপরে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিয়েছি, পেয়েছেন? সবাই দেখতে পেয়েছেন? হ্যাঁ স্যার, দেখছি। আচ্ছা, ওইটা একটু প্র্যাকটিস করেন, পরীক্ষার জন্য এটা সহায়ক হবে। স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। ওকে, ঠিক আছে। আর এই যে প্রেরণাকে দেখলে আমার মনে পড়ে, প্রেরণা আমাকে একটা জিনিস করতে বলেছিল সুস্থ থাকার জন্য। তো এটা প্রেরণা আমাকে বলেছিল, স্যার এইরকম করলে ভালো থাকবেন। আমিও বিশ্বাস করি, কিন্তু আসলে প্রেরণাকে দেখলেই মনে করে এটা করার কথা। এছাড়া আমি টাইমই খুঁজে পাই। প্রেরণা, আমি সরি, তবে আমি তো সেই করি বিষয়টাকে। কোনো সময় স্যার টাইম বের করতে পারলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আপনি তো বলেছেন সুযোগগুলো যে এই টাইম গুলোতে, মানে ওয়ান কাইন্ড অফ ব্যায়ামের মতো। বাকিরা যারা বুঝতেছেন না, কিছু এক্সারসাইজ আছে, মেন্টাল স্যাটিসফ্যাকশন এক্সারসাইজ, মানসিক ভাবে প্রসন্ন থাকা। এটা প্রেরণা আমাকে একটু শিখিয়ে দিয়েছিল। যাই হোক, আমরা একটু পড়াশোনায় চলে আসি। যে আমাদের কি কি বাকি আছে, কি করতে যাচ্ছি। আজকে একটু আমরা দেখি। আজকে হচ্ছে আমাদের শনিবার, যেটি 27 এপ্রিল 2024। আজকে আমরা একটা থিওরি ক্লাস করছি, মেগা ক্লাস অফ ওয়েনসডে। তো ওই দিন আমাদের সামনে মে মে মাস মে মাসের 1লা মে যেটা বলা হয় হলিডে। তো যার কারণে এটা একটা সমস্যা হয়ে যাবে। এই জন্য আমাদের ইউনিভার্সিটিতে মেগা ক্লাস দেওয়া হয়েছে। এই দিন আমাদের লাস্ট থিওরি ক্লাস বলা যায় আজকে। এরপরে আমরা 29 তারিখে একটা ক্লাস পাবো, ল্যাব ক্লাস। এই দিন আমাদের দুইটা কাজ। আমাদের থিওরি কুইজও সেদিন হবে 29 তারিখ, এবং ল্যাব কুইজও হবে। তো দুইটা কুইজ হবে। একটু মানে ল্যাবের জন্য একটু পড়তে হবে, থিওরির জন্য তেমন পড়তে হবে না। বাস্তবতা, থিওরি স্যার, কুইজের সিলেবাস বা সাজেশন আমি বলে দিলাম। বলুন। স্যার ওই যে ল্যাবের কুইজের সাজেশন কথাই বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ল্যাবের কুইজের সিলেবাসটা আমি এর আগেও বলে দিচ্ছি, আবারও বলে দিই। আমাদের সবগুলো এক্সপেরিমেন্টেই 6 থেকে 10, কিন্তু তার মধ্যে 10 থেকে প্রশ্ন হবে না, এটা বলে দিয়েছি। 6ও তেমন ইম্পর্টেন্ট। তাহলে বাকি থাকে 7, 8, 9। 7 আর 9 কি আছে? একটা হচ্ছে ওয়েদার ফোরকাস্টিং, একটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর, আর একটা আছে আপনার আমাদের কি বলে মোটর মোটর স্পিড কন্ট্রোল। এগুলোর বেসিক কোডিংটা একটু ভালো করে দেখবেন। 3টা কোড আপনাকে পারতে হবে পুরো ফাইনাল মধ্যে। আর বাকি 2টা কিন্তু আমি একটু শর্টই করি। এটা হচ্ছে ল্যাব কুইজ। আর থিওরি কুইজ আমি আহ, একটু পরে বলে দিব, থিওরি পরে যে সিলেবাসটা কি থাকবে সেটা পড়ার জন্য দরকার নেই, এমনিতেই পারবেন যারা বুঝে গেছেন। আর হার্ডওয়্যারটাকে ম্যান, সোমবারে আপনাদের প্রজেক্টের হার্ডওয়্যারটাকে যতটুকু বিল্ড হবে অতটুকু নিয়ে আসবেন। একটা হার্ডওয়্যার আমি দেখবো, প্রেজেন্টেশন দিয়ে হবে না।
পরবর্তী রেকর্ড করে আপলোড করব। কিন্তু এটা ফার্মকে দেখাতে হবে সোমবারে যতটুকু হবে। আপনি কম্পোনেন্ট নিলে শুধু কম্পোনেন্ট নিয়ে আসুন। আপনি রেকর্ড করেন অনেকদিন বসে, সমস্যা নেই, কিন্তু কম্পোনেন্ট নিলে কম্পোনেন্ট নিয়ে আসুন। এরকম হবে। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 29 তারিখে, থিওরি কুইজ, ল্যাব কুইজ এবং সেই সাথে আমাদের হার্ডওয়্যার ডেমনস্ট্রেশন বা হার্ডওয়্যার প্রোফাইল 29 তারিখে। চলেন আজকে আমরা থিওরিটাকে শেষ করবো, সিলেবাসটা শেষ করবো, 2 ঘন্টা ক্লাস। একটু মনোযোগ দিয়ে দেখবো গত ক্লাসে কি কি পড়েছিলাম, যদি এবং সাজেশন আজকে দিয়ে দেবো আমি পরীক্ষার জন্য, মিনি পরীক্ষার সাজেশন দিয়ে দেবো। সেইখানে আমরা গত ক্লাসগুলোতে এএলইউ ডিজাইন পার্টটা আগে শেষ করেছি। তার পরবর্তীতে আমরা এরকম বাস অর্গানাইজেশন দেখেছিলাম, যে 3 ধরনের বাস অর্গানাইজেশন বা প্রসেসর লজিক ডিজাইন করা যায়। রেগুলার বাস অর্গানাইজেশন, স্ট্যাটাস মেমোরি বেসড প্রসেসর লজিক ডিজাইন, টু পোর্ট মেমোরি বেসড প্রসেসর লজিক ডিজাইন। এই বিষয়গুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। আমি লিখে দিয়েছি স্টেপ ওয়াইজ। এটা যেমন আসলে হুবহু এটা লিখতে হবে পাশে যেটা আছে। তার পরবর্তীতে এটা যদি আসে, এটার স্টেপ আমি লিখে দিয়েছিলাম, স্ট্যাটাস মেমোরি বেসড কিভাবে করতে হবে, আর প্রসেসর ইউনিট 2 পোর্ট মেমোরি সহ কিভাবে করতে হবে সেটার স্টেপ লিখে দিয়েছিলাম। এটাতে মাত্র 2টা স্টেপ লাগে। এইগুলো গত ক্লাসগুলোতে পড়ানো হয়েছিল। তারপরে আমরা এটা লেকচার 3 ছিল, লেকচার 3 শেষ। লেকচার 4 যে আমার যতটুকু মনে পড়ে আপনাদেরকে আমরা কন্ট্রোল ওয়ার্ড দেখিয়েছিলাম, এবিডিএফ সিএনএইচ কিভাবে জেনারেট করতে হয় সেটা দেখিয়েছিলাম। সেই সাথে শিফটার ডিজাইনও করেছিলাম। আমি আমি শিওর মনে করতে পারছি না, করেছিলাম, হ্যাঁ, একে একে দেখাইছিলাম শিফটার ডিজাইন। তারপরে কি কিছু করানো হয়েছিল নাদিয়া? সেটা লেকচার 5 ও হয়েছিল যে গ্রাফ চার্ট। লেকচার 5, এই যে লেকচার 5, তাহলে এইখানে আচ্ছা আমি একটু ধরে ধরে আগে স্ট্যাটাস এটা দেখানো হয়েছিল, স্ট্যাটাস রেজিস্টার। ইয়েস স্যার। দেখা হয়েছিল। আচ্ছা এটা হইলো লেকচার 4 হয়ে গেল। লেকচার 5 এ যে আমরা কতটুকু দেখছিলাম, ফ্লোচার্ট আর টাইম স্টেট ডায়াগ্রাম, এই দুটো হয়ে গেছে। ওকে ঠিক আছে, তাহলে আমি তো ধারণা পেলাম। এই পর্যন্ত লেকচার 5 এর আমরা মোটামুটি আগাইছি। তারপরে কি আছে একটু দেখি। আজকে আমরা লেকচার 5 এবং 6 এর কম্বিনেশনে পড়াশোনা করব। একটু জানার চেষ্টা করি কি কি আছে এই টেবিল ধরে আবার আগে। এই যে আমরা গতদিন দেখেছিলাম ফ্লো চার্ট এন্ড স্টেট ডায়াগ্রাম ফর সাইন ম্যাগনিটিউড অ্যাডিশন এন্ড সাবট্রাকশন। এখানে বেসিক্যালি দেখেছিলাম কিভাবে একটা ফ্লো চার্ট ফলো করে আমাদের এএলইউ বা মাইক্রোপ্রসেসর অ্যাডিশন এবং সাবট্রাকশন করে থাকে। So these two kinds of operation can be done by using this flowchart. Flowchart আপনাকে একটা ফ্লো মানে ফ্লো বা একটা গতি দেখিয়ে দিবে, যেখান থেকে এখানে গেলে you can do this kind of operation, but you have to do it by yourself, নিজে করতে হবে। তো এটার জন্য স্টেপ ছিল T0, T1, T2, T3, T4, T5, T6, T7, টোটাল 8টা স্টেপ ছিল। এই 8টা স্টেপের মাধ্যমে বেসিক্যালি সব অপারেশন করা যায় যোগ বিয়োগে। এখন আমাদের পরের যে কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে মাইক্রো অপারেশন গুলোকে ডেভেলপ করতে বা মাইক্রো ডিএফসিএনএই শিফটারের কোথায় থাকে সেকশনে থাকে, এখান থেকে কিন্তু আউটপুটে যায়। তাহলে এইটা আসলে ওয়ান কাইন্ড অফ ইনপুট রিলেটেড কাজ বলতে পারি। এখন আমরা দেখবো ইনপুটের জন্য আউটপুটের অ্যাড্রেসিং কেমন হয়, যেটাকে বলা হয় রোম অ্যাড্রেস জেনারেশন। রোম অ্যাড্রেস জেনারেশন, রোম মানে আমাদের রিড অনলি মেমরি, সেটার অ্যাড্রেসে কিভাবে পরিবর্তন হয় সেই জিনিসটা আমরা শেখার চেষ্টা করবো। সেটার সাথে লিঙ্ক হচ্ছে এই ফ্লোচার্টটা, এটা গত ক্লাসে দেখানো ছিল। আমি আবার একটু রিপিট করে দিচ্ছি, যদি কেউ যোগ করতে চায় তাহলে টি নট স্টেটে যে তাকে বলতে হবে আমি অ্যাডিশন করতে চাই, কিউ এইটা হাই করতে হবে, সেই পদ দিয়ে এখানে যাবে, যাওয়ার পরে কম্পেয়ার হবে। যোগ করার সময় দুইটা বিটই সেম হয়, 0 0 হয় এএসবিএস অথবা 1 1 হয়। দুটোই যেহেতু সেম হয় তাদের ডিফারেন্স অলওয়েজ 0 হবে, তাহলে ডিফারেন্স অলওয়েজ 0 হবে। যখন তাদের ডিফারেন্স বা সাবট্রাকশনের রেজাল্ট 0 হয় তখন সেটা রাইট সাইড দিয়ে অ্যাডিশন করে আবার টি নট স্টেটে চলে যায়। দিস ইজ দ্য অ্যাডিশন অপারেশন। যখন সাবট্রাকশন করা হয়, তার মানে a মাইনাস b করা হয়, তখন আসলে b বার করা হয়। b বারের ভ্যালুটাকে b এর মধ্যে সেন্ড করা হয়, সেই সাথে b এর 12 হয়ে যায়
এবং বিএস বাস চেঞ্জ হয় বিএস এর মধ্যে। এই কনসেপ্টটা করা হয় টি1 স্টেটে। টি1 স্টেটে আসার পরে টি2 তে যখন স্টেটে আসা হয় বিয়োগ করা মানে একটা এস 0 হবে, বিএস এর ভ্যালু 1 হবে, অর্থাৎ এস 1 হবে, বিএস এর ভ্যালু 0 হবে। দুইটার সাইন অবশ্যই আলাদা হবে, a মাইনাস বি অথবা বি মাইনাস এ, যেটাই চিন্তা করেন। তাহলে বিয়োগফল যেহেতু 1 হচ্ছে তাই এটা টি4 স্টেটে যাবে। এবং বিয়োগ করার উপায় হচ্ছে a প্লাস b বার প্লাস 1। এই অপারেশন বা এই ইনস্ট্রাকশনটা ডেভেলপ হয় টি4 স্টেটে। টি4 স্টেট বা এই স্টেট গুলোকে বলা হয় ওয়ান কাইন্ড অফ টাইমিং স্টেট, সময়ের সাথে সাথে নতুন স্টেটে পরিণত হয়। টি5 এ যে দেখতে হবে এটা কি a বড়, a যদি b এর চাইতে বড় হয় তাহলে কোনো সমস্যা নেই, 7 মাইনাস 2 হবে, তাহলে আমাদের রেজাল্ট হবে 5। এটা যদি বড় হয় তাহলে ই1 বলা হয়, 1 মানে a গ্রেটার দেন b, তখন এটার কোনো ক্যারি থাকবে না, এটা আউটপুটে চলে যাবে। আর যদি ছোট হয় b মাইনাস a, মানে a মাইনাস b এর মধ্যে b বড় a ছোট, মানে 2 মাইনাস 7, তখন রেজাল্ট কিন্তু সেমই থাকবে, 5ই হবে, কিন্তু তার আগে একটা মাইনাস হবে। আর এটার জন্য যেটা করা হয় b প্লাস a বার, মানে b প্লাস a বার প্লাস 1 করা হয়, b মাইনাস a। তাহলে এবার করেছি এখানে, এখানে a প্লাস 1 করেছি, তারপরে এটাকে আমি আবার এই 3 ভাবে অপারেশন করা যায়। তো পরীক্ষায় বলা হয়েছিল যদি কোনো নির্দিষ্ট পার্ট চাওয়া হয় সেটি দেওয়া, কিন্তু এটা অনেকে ভুল হয় বলে যেটি চাওয়া হোক না কেন আপনি পুরোটা দিয়ে দেবেন। এই বিষয়টা গত ক্লাসে আমি বলেছিলাম যে যদি চাওয়া হয় তাহলে পুরোটা দিবেন, যেটা রিয়েল অ্যান্সার ওটাকে আমি ফাইন্ড আউট করে নিই। আমার অ্যাসাইনমেন্টে এরকম একটা কোশ্চেন আছে, এটা কোনো পরিবর্তন নেই, কিন্তু এ বি এর জায়গায় আপনি পি কিউ তারপরে সিডি যা দেওয়া হবে ভ্যারিয়েবল সেটি বসাতে পারবেন। আর এটা দেখে দেখে এটা তার নামই হচ্ছে স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রাম মানে টাইম স্টেট ডায়াগ্রাম, এগুলো সময়ের একটা স্টেট অবস্থা। এখন দেখুন প্রত্যেকটা স্টেটে কিছু ইনস্ট্রাকশন আছে ভিতরে। টি নটে কিছু ইনস্ট্রাকশন আছে, টি নট টি1 এ কিছু আছে, টি2 এর মধ্যে আছে, টি3 তে আছে, এই ভিতরে এগুলোকে বলা হয় মাইক্রো ইনস্ট্রাকশন। তাহলে যিনি ফ্লোচার্ট ডেভেলপ করতে পারবে আমাদের ধারণা তিনি তার মাইক্রো ইনস্ট্রাকশন গুলো লিখতে পারবে। দেখুন আমি লিখি কিভাবে, ধরুন টি নট স্টেটে তার মাইক্রো ইনস্ট্রাকশনটাকে আমি লিখতে চাই, কিভাবে লেখা যায় বলতে পারি x ইকুয়ালস টু 1 হবে টি নট স্টেটে। টি1 এ কি হবে দেখি মাইক্রো ইনস্ট্রাকশন, বিএস বার বিএস এর মধ্যে যাবে। এটা কি দেখে দেখে লেখা সম্ভব? টি2 স্টেটে কি হবে এস, দেখুন টি2 স্টেটে হবে এস বিএস এর সাথে কম্পেয়ার। এইটা না বলে আমি আরেকটু ভাবে লিখতে পারি, সেটা কেমন, ইফ ইফ s equals to 1 হয়, if s equals to 1, আমি একটু বাজে ভাবে লিখছি আপনারা বুঝে নেন, if s equals to 1 then go to কোথায় যাবে, এখানে কন্ডিশন গুলো কিভাবে লিখতে হবে। s equals to 1 হলে কোন স্টেটে যাবে বলেন তো, T4, এটা একটা কন্ডিশন। অথবা আবার কি লেখা যেতে পারে, s equals to 0 হলে if s equals to 0 তখন কোথায় যাবে, T3। এভাবে লিখে দিলাম, এটা হচ্ছে টি2 লিখলাম, টি2 এর পরে টি3 স্টেটে কি হবে, টি3 স্টেটে হবে a প্লাস b এর মধ্যে আছে, মানে বক্সের মধ্যে ভ্যালুগুলোকে পাশাপাশি লিখে দিলেই এগুলাকেই বলা হয় মাইক্রো ইনস্ট্রাকশন। সবাই কি ধরতে পেরেছি? ওকে, বক্সের ভিতরকার ভ্যালু, তাহলে টি5 এর ভিতরের ভ্যালু কি লিখবো, কন্ডিশন ব্লকগুলোকে ইফ দিয়ে লিখতে হবে, ইফ দিয়ে লিখতে হবে, দুইটা কন্ডিশন ব্লক আছে, তাহলে লিখতে হবে ইফ e is equals to 1, e is equals to 1, তাহলে গো টু কোথায়, good, if e is equals to 0 then go to thesis। এই জিনিসগুলো লিখতে হবে, শুধু কন্ডিশন গুলো কি ইজি লিখতে হবে, আর বাকিগুলো হচ্ছে ভিতরে যা আছে তাই লিখে দিবে। এখন আমাকে একটু বলেন তো, আর একটু সুন্দর করে দেখি, টি নট কয়টা দিকে যেতে পারে, কোন 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 অ্যাড্রেসে যেতে পারে টি নট, টি নটের অপশন কয়টা, মানে টি নট থেকে নেক্সট অ্যাড্রেস কয়টা হতে পারে, টি1 হতে পারে, এক্স্যাক্টলি দুইটা হতে পারে, টি2, তাহলে ওই দুইটাই লিখে দিতে হবে। টি নট কিউ এস ইকুয়াল টু 1 হলে টি1 এ যাবে, কিউ ইকুয়াল টু 1 হলে টি2 তে যাবে। আবার টি নট যদি দুইটাই 0 হয়, কিউ এস ইকুয়াল টু 0 হয় আর কিউ এ ইকুয়াল টু 0 হয়, মানে আপনি যোগীয় কিছুই করবেন না, তখন সেটা কোথায় যাবে, টি নট এই যাবে। তার মানে তিনটা অ্যাড্রেসিং দেন, টি নট এও যেতে পারে, টি নট টি1 এও যেতে পারে, টি নট টি2 তেও যেতে পারে, এটা কিন্তু তিনটা। কিন্তু টি1 এর অ্যাড্রেসিং নেক্সট অ্যাড্রেসিং মাস্ট বি কি হবে, টি2। তাহলে টি1 একটা অবভিয়াস মানে মাস্ট বি, আমি ওখানে যাবই, কিন্তু টি নট একটা অবভিয়াস কোন ডিসিশন নাই, সেটা কন্ডিশনের উপর বেস করে তিন জায়গায় যেতে পারে। টি2 কি অবভিয়াস নাকি কন্ডিশনাল, কন্ডিশনাল মানে এখান থেকে যাবে জানি, কিন্তু টি3 কি অবভিয়াস,
ইয়েস T3 কিন্তু T নটে চলে যাচ্ছে, কিন্তু অবভিয়াস হলেও T3 এর পরে একটা সাধারণ বাচ্চাকে যদি প্রশ্ন করেন T3 পরে কাকে আসার কথা ছিল, T4, মানে আমরা যদি একটা রেগুলার কাউন্টিং সিস্টেম ধরি T3 এর পরে T4 আসার কথা ছিল, কিন্তু T4 আসেনি। যে জিনিসটা আসার কথা সেটা না আসলে সেটাকে অবভিয়াস বলা যাবে না। তাহলে T1 এর পরে T2 আসার কথা সেটা আসে, তাই এটা অবভিয়াস, না লিখলেও হবে। T2 এর পরে T3 আসার কথা সেটাই আসছে, এটা অবভিয়াস, না লিখে। কিন্তু T3 এর পরে T নট, এটা অবভিয়াস না, অনেকের কাছে এটা ব্যতিক্রম, এটা লিখে দিতে হবে। T3 এর দেন গো টু T4 T নট। এইভাবে করে মাইক্রো ইনস্ট্রাকশন ডেভেলপ করা হয়। চলেন আমরা একটু দেখি মাইক্রো ইনস্ট্রাকশনটা কিভাবে ডেভেলপ হয়। তাহলে পরের কোশ্চেন, সবাই খাতা কলম নিয়ে নিন, এটা ছাড়া হবেই না, খাতা কলম রাখুন। লেকচার 6, সবাই লিখুন লেকচার 6 পেজ নম্বর 12। লিখেছেন? লেকচার 6 পেজ নম্বর 12। এটা সামনে লেখেন কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন। পেজ নম্বর 12 এ কোশ্চেন আছে, সবগুলো পেজ আগে বলে নিন। তারপরে অ্যানসার পেজ নম্বর 15। পেজ নম্বর 15 হচ্ছে এটার অ্যানসার। 12 এর কোশ্চেন, পেজ নম্বর 15 হচ্ছে অ্যানসার। খাতায় লিখে রাখুন। তারপরে পেজ নম্বর 8, পেজ নম্বর 8 সাপোর্টিং টেবিল, এসটি। সবগুলো এই একটা অ্যানসার করার জন্য কি কি লাগবে দেখুন। 12 নম্বর কোশ্চেন, 15 নম্বর অ্যানসার, 8 নম্বর সাপোর্টিং টেবিল, তারপরে পেজ নম্বর 13, পেজ নম্বর 13 সাপোর্টিং কন্টেন্ট, সাপোর্টিং। 8 সাপোর্টিং টেবিল, 13 সাপোর্টিং টেবিল, যেগুলো ধরে ধরে এগুলো করতে হবে, অনেক কিছু বুঝে বুঝে আসতে হবে। আর ইম্পর্টেন্ট এগুলো সব লেখেন, এই নালে আপনি পরীক্ষার হলে যে পেজ লিখে যাবে সবকিছু দেখতেছি কোথায় কোথায় কি আসছে। ওকে, 8 ঠিক আছে। আর আমার এলু কই গেল? এলুর টেবিলটা এই পেজ নম্বর 35 সাপোর্টিং। টেবিল। একটা ম্যাথ করার জন্য কয়টা পেজ থেকে ইনফরমেশন নিতে হবে? 3টা পেজ থেকে, না 3টা পেজ, একটা তো কোশ্চেন, একটা অ্যানসার, আর বাকি 3টা হচ্ছে সাপোর্টিং টেবিল বা সাপোর্টিং কন্টেন্ট। খেয়াল করুন, তাহলে 35 নম্বর পেজে কি দেওয়া আছে বলেন তো, এটা কিসের টেবিল? আমরা জানি শুরুতেই যে প্রশ্ন করলে এই টেবিলটা দিতে হবে, এটা হচ্ছে এলইউ টেবিল। তাহলে এটা কি গিভেন থাকবে না থাকবে না? গিভেন দেয়া থাকবে। ওকে, তাহলে আমরা 35 নম্বরটা পরীক্ষা পেয়ে গেলাম। 8 নম্বর টেবিল গিভেন দেয়া থাকবে, রেকর্ডে চলে আসবে কথা বলতে। তারপরে 8 নম্বর পেজে টেবিল, 8 নম্বর পেজে কি আছে চলুন আমরা একটু দেখে আসি। একটা ম্যাথ করে তো 3-4 জায়গার ইনফরমেশন, এটা দেয়া থাকবে, মার্ক সিলেকশন ট্রি দেয়া থাকবে, কিন্তু ডান পাশে এটা দেয়া থাকবে না, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ডান পাশে টেবিল দেয়া থাকবে না, যে ডান পাশে কোনটা আছে এই ছবি দেয়া থাকবে না, এটা আপনি জানতে হবে, সেটা আমি দেখাচ্ছি। আর 13 নম্বর পেজে কি আছে? 13 নম্বর পেজ মাইক্রো ইনস্ট্রাকশন। 13 বলছিলাম না 12 বলছিলাম? 13 নম্বর পেজ। 13 নম্বর পেজে কি ফ্লোচার্ট দেয়া থাকবে না নিজে করতে হবে? নিজে করতে হবে বা নিজের মাথায় রাখতে হবে, এটা গিভেন না, নট গিভেন। এটা হচ্ছে নট গিভেন, এনজি। এই ইনফরমেশনটা একটু খাতায় লিখে রাখুন, কি কি দেয়া থাকবে কি কি দেয়া থাকবে না। আমি একটু লিখে এই করে আবার সরাই সরিয়ে লিখি। পেজ নম্বর 12 কোশ্চেন, পেজ নম্বর 15। আর কোশ্চেনটাও নিজে করতে হবে। কোশ্চেনও এটাই সবচেয়ে মজার টপিক। কোশ্চেনও নিজের লিখতে হবে, অ্যানসারও নিজের দিতে হবে। এই দুইটা গিভেন থাকবে, এটা নট গিভেন থাকবে। এটা আবার কেমনে হয়? হ্যাঁ, কোশ্চেন আপনি বানান, একটু পরে বলতেছি।
আর এটা হচ্ছে সাপোর্টিং নট গিভেন, আর বাকি দুটো গিভেন থাকবে। চলুন এই ম্যাথটা আসলে করে আসি। প্রথমে খাতার উপর লেখেন টপিকের নাম মাইক্রো ইনস্ট্রাকশন। আমি এটাকে মুছে দিচ্ছি। টপিকের নাম হচ্ছে মাইক্রো ইনস্ট্রাকশন। মাইক্রো ইনস্ট্রাকশন রোম জেনারেশন বা রোম অ্যাড্রেস জেনারেশন, এইটা টপিক। এই যে যারা বুঝবেন না তারা এটা দেখে লিখবেন। রোম আউটপুট বের করবো ফ্রম দ্য মাইক্রো ইনস্ট্রাকশন। কোশ্চেনটা হচ্ছে মাইক্রো ইনস্ট্রাকশন, এটা পেজ নম্বর 15 এ আছে। আমরা একটু কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নম্বর হচ্ছে পেজ নম্বর 12। খেয়াল করুন, এই মাইক্রো ইনস্ট্রাকশন গুলো আপনাকে প্রথমে তৈরি করতে হবে, যেটা এতক্ষণ ধরে বলছিলাম। এই যে এখানে মাইক্রো ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে, দেখুন। প্রথমে যেটা করবেন, অ্যাড্রেস গুলাকে লিখবেন। অ্যাড্রেস হচ্ছে টোটাল 8টা, 0 থেকে 7। কোশ্চেনে কেমন থাকবেন? কোশ্চেনে থাকবে হচ্ছে যে ফর ডিফারেন্ট মাইক্রো ইনস্ট্রাকশন ডেভেলপ দ্য রোম আউটপুট। আউটপুট ডেভেলপ করেন সেটা। কোশ্চেনটা আমার যেহেতু বানাইতে হবে, মনে মনে বানাইলে হবে, খাতায় লিখলে হবে। শুরুতে যে আপনাকে মনে মনে এটা লিখে ফেলতে হবে। এই কথাগুলো আসছে কোথা থেকে? এই ফ্লো চার্ট থেকে। দেখুন, টি নট স্টেটে x ইকুয়ালস টু 1 হয়, এই যে লিখেছি টি নট স্টেট x ইকুয়ালস টু 1 এতটুকু। পরেগুলো একটু পরে লিখেছি। টি1 এ বিএস বা বিএস এর মধ্যে যায়, এই যে লিখে দিয়েছি। টি2 তে দুইটা কন্ডিশন বলছে, যেহেতু আমি দুইটা কন্ডিশন লিখতে পারি। x ইকুয়ালস টু 1 এর টি4 এ যাবে, অথবা x ইকুয়ালস টু 0 হলে টি3 তে যাবে। যে কোনো একটা লিখলেই হয়। আমরা x ইকুয়ালস টু 1 এটা লিখছি। তারপর টি3 এড্রেসে যা আছে লিখে দিছি। a প্লাস বি এর মধ্যে যাচ্ছে, আর সি আউট এর মধ্যে যাচ্ছে। টি4 এ a প্লাস বি এর মধ্যে যাচ্ছে, সি আউট এর মধ্যে যাচ্ছে। টি5 এ কন্ডিশন গুলো আবার লিখতে হবে। if t is equals to 1 then go to 0, বা if t is equals to 0 then go to 6, এটা লিখতে হবে। তারপর টি6 এ যে a বার এর মধ্যে যাচ্ছে, টি7 এ যে a প্লাস 1 এর মধ্যে যাচ্ছে। এই ফ্লো চার্ট দেখে দেখে এটা কি সবাই করতে পারবো কিনা? ওকে, তাহলে এতটুকু করে ফেললাম। ফ্লো চার্ট পারা, আমি তো ধরেই নিচ্ছি ফ্লো চার্ট আপনি পারেন। আর যারা বোঝেন না ফ্লো চার্ট, তারা মেমোরাইজ করবেন। যারা বুঝছেন তারা বুঝে বুঝে লিখবেন। পরীক্ষায় যদি ফ্লো চার্ট না চায়, তাহলে ফ্লো চার্ট দিব না, সরাসরি মাইক্রো ইনস্ট্রাকশন লিখে ফেলবে। ফ্লো চার্টের ঘরগুলোই এখানে লিখে ফেলবে। এখন দেখেন, এখানে অ্যাড্রেসিং এর একটা বিষয় আছে। যদি অ্যাড্রেসিংটা মনোযোগ দিয়ে দেখেন, যদি কোনোভাবে কিউএস ইকুয়ালস টু 1 হয়, তাহলে টি নট কোথায় যাবে? কিউএস ইকুয়ালস টু 1 হলে কোন অ্যাড্রেসে যাবে? 1। কিউ এ ইকুয়ালস যদি 1 হয়, তাহলে কোথায় যাবে? কিউ ইকুয়ালস টু 1 টি2 তে যাবে। গো টু 2 মানে 2 তে যাবে। যদি দুইটাই মানে কিউ এস ও 0 হয়েছে এবং কিউ এও 0 হয়েছে, তার মানে সে কোন অ্যাড্রেসে যাবে? টি0 তে যাবে। এটা কি সাইন? এন্ড সাইন না অর সাইন? এটা কি ইন্টারসেক্ট না ইউনিয়ন? ইন্টারসেক্ট। তাহলে এটা কিন্তু এন্ড বোঝানো হচ্ছে, মানে কিউএস কিউ এ দুজনে অর হলে 0 হলে গো টু 0 তে যাবে। অ্যাড্রেসিং এইটা কি রেগুলার অ্যাড্রেসিং ছিল? এই যে এটা কি রেগুলার অ্যাড্রেসিং ছিল? 0 পরে 1 এ গেছে না, এগুলো কি ইরেগুলার অ্যাড্রেসিং, আমি রাইট? এর জন্য আমার লিখে দিতে হচ্ছে। কিন্তু 1 এর পরে অবভিয়াস অ্যাড্রেসিং কত? 1 ঘরের পরে অবভিয়াস অ্যাড্রেসিং কত? 2। এটা তো অবভিয়াস, মানে 1 এর পরে জেনারেল আসার কথা 2 আসে। সেটা কি লিখছি? দেন গো টু 2 লিখছি? লিখি নাই। খেয়াল করেন, টি3 অ্যাড্রেসিং কত? টি2 এর অ্যাড্রেসিং কত? টি2 তে আসছে। টি2 এর অ্যাড্রেসিং কত? টি3 বা টি4 দুইটাই হতে পারে। এটা কি অবভিয়াস অ্যাড্রেসিং? নো, তাই এটা লিখে দিতে হবে দেন গো টু 4, কারণ আমি s ইকুয়ালস টু 1 লিখছি। s ইকুয়ালস টু 1 এর জন্য এটা পড়ে যাবে। যেটা অবভিয়াস অ্যাড্রেসিং সেটা লেখার দরকার নাই, আর এটা অবভিয়াস অ্যাড্রেসিং না, সেটা আপনাকে লিখতে হবে। তেমনি টি3 এর পরে এটা টি নট এ যায়, এটা অবভিয়াস অ্যাড্রেসিং না, কারণ টি3 পরে টি4 হওয়ার কথা ছিল। আমরা এটা দেখে মনে হচ্ছে অবভিয়াস, কিন্তু অবভিয়াস না, টি3 পরে টি4 হওয়ার কথা ছিল। তাই এটা লিখে দিতে হবে দেন গো টু 0 5। এটা লেখার দরকার নেই, এখানে আর লিখে নিব, যেটা অবভিয়াস পেয়ে গেছি। কিন্তু টি5 এর পরে টি5 এর পরে দুই দিকে যেতে পারে, 0 তে যেতে পারে আর টি6 এ যেতে পারে। এটাও কন্ডিশনাল অ্যাড্রেসিং, তাই এটা লিখে দিতে হবে। টি5 এর পরে এটা 0 তে যাচ্ছে, আমি যেহেতু ই ইকুয়ালস টু 1 লিখছি, আবার যদি কেউ ইকুয়ালস টু 0 লিখতে তাহলে টি6 লিখবো, সেটাও লিখতে হবে। আর টি6 এ অবভিয়াস অ্যাড্রেসিং টি7 এ যাচ্ছে, টি6 এর অবভিয়াস অ্যাড্রেসিং লেখার দরকার নেই। কেউ যদি লিখে দেয় দেন গো টু টি7, মোস্ট ওয়েলকাম, না লিখলে হচ্ছে। আর টি7 এর অবভিয়াস অ্যাড্রেসিং হচ্ছে 3। তাহলে এই মাইক্রো ইনস্ট্রাকশন কি জীবনে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ আছে এই ফ্লোচার্টের জন্য? কখনো এটা চেঞ্জ হবে না, এটা গুগল ম্যাপের মতো। কিন্তু আমি যদি পরীক্ষায় একটু মানে কঠিন কোশ্চেন করতে যাই, তাহলে হয়তো আমি আপনাকে এভাবে বলতে পারি যে টি0 নম্বরে
equals to 1 না দিয়ে আমি বলে দিলাম x equals to 0, এখানে এটা না দিয়ে বললাম a plus b equals to c, আমার মতো কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, ওইটা ধরে করতে হবে। কোশ্চেন যেটা দেওয়া থাকে সেটা ধরে করবেন, কোশ্চেন যদি দেওয়া না থাকে এটা আপনি কোথাও লিখে নেবেন কোশ্চেন, আমি এটা আপনার কোশ্চেন বলা হবে রোম অ্যাড্রেস জেনারেট করো, তাহলে আগে মাইক্রো ইনস্ট্রাকশন লিখে নিতে হবে। তবে কি ক্লিয়ার? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যে স্যার সেই ক্ষেত্রে আমাদেরকে তো স্যার একটা ফ্লো চার্টটাও তো স্যার মেমোরাইজ করতে হবে অথবা লিখে নিতে হবে, তাই না স্যার? না, ধরুন আমি যদি কোথাও ফ্লোচার্ট লিখতে না বলি, কোশ্চেনে বলি নাই যে ফ্লোচার্ট দেবো, এটা তো আলাদা 5 মার্কের কোশ্চেন, পরীক্ষা আসলো না ফ্লোচার্ট, তখন খালি খালি এটা লিখে সময় নষ্ট করবেন কেন? আপনি সরাসরি মেইন এই মাইক্রো ইনস্ট্রাকশনের কোশ্চেন আসছে সেটা লিখে ফেলবেন, তাহলে এক কথায় আপনাকে ফ্লোচার্ট মনে মনে চিন্তা করে করে এটা লিখে ফেলতে হবে, একই জিনিস তো, বুঝতে পারছেন? আর যদি বেটার মনে করেন আপনি এঁকে নেবেন, কিভাবে নো প্রবলেম, সময় বেশি লাগবে। ক্লিয়ার? ওকে, জি স্যার। তাহলে আমাদের এতক্ষণ ধরে আমরা কি কোনো অ্যান্সারে গেছি? আমরা এতক্ষণ ধরে শুধু প্রশ্ন দেখলাম, এবার প্রশ্নের সলিউশন, রোম আউটপুট বের করতে হবে, অ্যান্সার দেওয়া আছে এইখানে, খেয়াল করেন সবাই। এই আউটপুট ইনপুট গুলোর নাম কি ছিল কে বলতে পারেন? আমাদের কন্ট্রোল ওয়ার্ডের ইনপুট গুলোর নাম কি ছিল? এরকম কিছু মনে আছে? এইটার জন্য এরকম আউটপুট জেনারেট করতে, কোনটা কি মানে সেটা দেখা যাবে কোথা থেকে? ওই যে উপরে একটু সাপোর্টিং টেবিল বলে আসছে মানে পেজ নম্বর 8 এ, এখানে এই টেবিলটা দেয়া থাকবে পরীক্ষায় আশা করা যায়, কিন্তু পাশে এটা আপনাকে এখন পারতে হবে, ভালো করে দেখবেন, নজর দিবেন। এই সেকশন হচ্ছে বাম পাশে গুলো ইনপুট, কন্ট্রোল অ্যাড্রেসের ইনপুট, আর ডান পাশে এটার জন্য আউটপুটে কি চেঞ্জ হয়, কিভাবে আউটপুট দেখা যায়। আউটপুটে টোটাল 9টা বিট আছে, এই 9টা বিট আপনাকে জানতে হবে। কি কি দেখি একটু। এক্স হচ্ছে ইনিশিয়ালাইজ করা, এক্স ইনিশিয়ালাইজ করা, ফ্লোচার্টটি শুরু করতে হলে মোটরসাইকেল স্টার্ট করতে হলে এক্স এর ভ্যালু 1 হবে, আর ফ্লোচার্ট অন থাকলে এক্স এর ভ্যালু 0 হবে, ইনিশিয়ালাইজ। S2 S1 S0 Sin এটা কোথা থেকে আসছে কে বলতে পারেন? দেখলেই বলে ALU এর আউটপুট ফাংশন, মনে পড়ে? ALU এর আউটপুট ফাংশন S2 S1 S0 Sin, এটা পারলে থাকবে। L এর ভ্যালু হবে, একটু খাতায় লিখে নিতে পারেন, সুবিধা হবে, এই ভ্যালুগুলো এভাবে টান দিয়ে লিখে নিতে পারেন, বাকি পরে লিখতে হয়, নোট করে নিন। এর মানে হচ্ছে লোড হবে, কে লোড হবে? যদি কোনো সময় A বা E এর মধ্যে কোনো ভ্যালু ঢোকে তখন L অ্যাক্টিভ হয়। A বা E মানে A হচ্ছে কি বলে আমাদের অ্যাকুমুলেটর রেজিস্টার, এটার মধ্যে যদি কোনো ভ্যালু ঢোকে তখন L অ্যাক্টিভ হয়, লোড করা হবে, এর মানে লোড। Y অ্যাক্টিভ হবে তখনই যখন BS বার করা হবে, কোনো অপারেশন যদি BS বার থাকে, BS বার, এখানে যদি খেয়াল করেন BS বার কোথায় আছে, এই যে এখানে, তখন T1 স্টেটে যে Y অ্যাক্টিভ হবে, এটা পরে দেখব। Z অ্যাক্টিভ হবে যদি কোনো কারণে BS এর AS বার হয়, তখন Z অ্যাক্টিভ হবে। W অ্যাক্টিভ হবে তখন যদি কোনো কারণে E মানে আমাদের ক্যারি বিট 0 হয়, তখন W অ্যাক্টিভ হবে। তাহলে L মানে A লোড করতে হবে, Y মানে BS বার হবে, Z মানে AS বার হবে, এবং W মানে E = 0 হবে। S2 S1 S0 C মানে F, ALU এর আউটপুট ফাংশন, ALU থেকে আসবে। এই কয়টা ভ্যালুতে আপনাকে ভ্যালু বের করতে হবে, প্রত্যেকটা স্টেটের জন্য এই ভ্যালুগুলোর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে, বিভিন্ন টেবিলের সহায়তা। যারা লিখতে পারেন না তারা একটু অপেক্ষা করুন, এখন আমরা একটু চলে যাচ্ছি। চিত্রটা কি দেয়া থাকবে? না না, ওটা দেয়া থাকবে না, দেয়া থাকবে না, অ্যান্সার দেখলে এবার বুঝে যাবেন কি দেয়া থাকবে। আপনাকে অ্যান্সারে এতটুকু লিখতে হবে। ছবিটা কি সবাই দেখতে পাচ্ছেন? Yes, sir. আসেন তাহলে প্রশ্ন একটু, এক্স জানি, S2 S1 S0 C আসবে কোথা থেকে বলুন? এল থেকে। এল আসবে কার ইকুইভ্যালেন্ট টু কি? এর মধ্যে কোনো ভ্যালু গেলে। ওয়াই হবে কখন? বিএস বার। বিএস বার। বিএস আর বি কি এক জিনিস? বিএস বার আর বি বার? নো, বিএস বার মানে শুধু একটা বিটকে বার করা হয়েছে, বি বার মানে বি পুরো সবগুলো বিটকে বার করা হয়েছে, সেটা মাথায় রাখবেন। এটা হবে এস বার, আর লাস্টে কি হবে? যদি ই এর ভ্যালু ক্লিয়ার করা হয়, এই ভ্যালুগুলো ধরে আমরা একটু দেখি। তাহলে প্রথম কথা, এই রোম অ্যাড্রেস গুলো লিখে ফেলতে হবে। রোম অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন আপনারা 8টা আছে, 0 থেকে 7 পর্যন্ত, মানে এই যে 8টা স্টেট আছে, এই 8টা স্টেটের জন্য এটা লিখে ফেলছি। এখন আসেন আমাদের ম্যাথ গুলাকে পাশে রাখতে হবে, পাশে রাখতে হবে।
আমাদের যে মেইন ম্যাথ সেটা একটু পাশে রাখতে হবে। মেইন কোশ্চেন তো এটাকে একটু স্ক্রিনশট দিয়ে পাশে রাখার চেষ্টা করছি। মানে কোশ্চেনটা তো আমাদের এটাকে আমি পাশে নিয়ে আসলাম, এখন আমি অ্যান্সারে চলে গেলাম। এই কোশ্চেনটা আমাদের দেয়া আছে, এই কোশ্চেন ধরে আমি এখন অ্যান্সার বের করব। একটু জুম করে নিন। তাহলে এই যে 0 থেকে 7 পর্যন্ত যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারের জন্য আমি কি করলাম, 0 থেকে 7 পর্যন্ত লিখে নিলাম যে এইগুলো কি হবে, একটু চেঞ্জ হয়ে গেছে কিছু। আমি এটার সাথে ম্যাচ করাতে চাচ্ছি, যেহেতু মার্কিং এর উপরেই লিখছি। এবার হয়েছে, ঠিক আছে। তাহলে আমি এই অ্যাড্রেসিং গুলো কি করব, 0 থেকে 7 এই রোম অ্যাড্রেস গুলোকে আমি আমার বাইনারি ভ্যালুতে এখানে লিখে দেবো। লেখাটা বাইনারি ভ্যালুতে লিখে সবাই পারবো 0 থেকে 7 পর্যন্ত লিখতে? এবার আসেন, এটা লেখা শেষ। এবার আমরা এসে ধরে ধরে করবো। প্রথমে আমি শুধু x এর ভ্যালু বের করতে চাই, ভ্যালু অফ x এটা বের করতে চাই। এটা বের করার জন্য আপনি এখানে তাকান, এই প্রত্যেকটা ঘরে কোথায় লেখা আছে x = 1, 0 নম্বরে লেখা আছে। আর কোথাও কি দেখতে পাচ্ছেন x = 1 লেখা আছে? নো স্যার। তাহলে শুধু 0 0 মানে 0 স্টেটে x এর ভ্যালু হাই হবে, আর বাকি সবগুলো ভ্যালু কি হবে? সহজে আমরা x এর ভ্যালু বের করে ফেললাম। এবার আসেন এরপরে বের করবো আমরা, এগুলো পরে বের করবো। w ভ্যালু বের করবো। w কখন অ্যাক্টিভ হবে, কোন সময় w অ্যাক্টিভ হবে? তাহলে একটু দেখুন এই 8টা অপারেশনের মধ্যে কোথায় এর ভ্যালু 0 করা হয়েছে। এখানে নাই, এখানে নাই, এখানেও নাই, এখানেও। এখানে ই এর ভ্যালু সি আউট এর ভ্যালু হবে, এটাও 0 করা হয়নি। এখানে সি আউট ই হবে না, এটাও হয়নি। এখানে দেখতে পাচ্ছি একটা ই এর ভ্যালু 0 করা হয়েছে, এখানেও হয়নি, এখানেও হয়নি। তাহলে এটা কত নম্বরে করা হয়েছে এর ভ্যালু 0? 8 নম্বরে। তাহলে শুধু 0 1 2 3 4 5 5 নম্বর 1 হবে, আর বাকি সবগুলো কি হবে? 0। সবাই এটা বুঝতে পেরেছি? Yes, sir. প্লিজ একবার চেষ্টা করবেন, খুব ইম্পর্টেন্ট। এবার আসেন পরেরটা, অন্য একটা কারণ নেই, সবুজ নেই। জেড এর ভ্যালু আমি বের করতে চাই। জেড কখন হাই হবে, কি থাকবে? Yes. বার থাকলে এর বার থাকবে, এর বার প্রথমটাতে এর বার নাই, এটা থেকে আছে এর বার নাই, 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 এখানেও নাই, এখানেও নাই। এইটা কি এবার আর এর বার কি সেম? no. না স্যার, এটাও বার। এখানে কি আছে? Yes, sir. তাহলে এটাকে অবশ্যই ধরতে হবে। তাহলে 7 নম্বরে এর বার আছে। 1 মিনিট।
সরি ডিয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি 7 নম্বরটা আমাদের 7 নম্বরটা হচ্ছে এস বার আছে, তাহলে এটা 7টা শুধু অ্যাক্টিভ হবে আর বাকি সবগুলো জিরো থাকে। ক্লিয়ার? একইভাবে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে দেখে ফেলছেন। ওয়াই যদি বের করতে যাই তখন কি হবে? পিএস বার হবে। এটাকে আমি লিখতে পারলাম না। পিএস বার হবে। তাহলে পিএস বার কোথায় আছে বলুন, দেখে বলুন। আর কোথাও কি আছে? তাহলে এটা শুধু 1 হবে, বাকি সব কি হবে? 0। ক্লিয়ার? ওকে। এবার আসুন এর পরেরটা। এর পরে বলা হচ্ছে এ। এটা হচ্ছে এ এর জন্য হবে। এ যদি অ্যাক্টিভ হয়, এ কোথায় আছে? মানে এর মধ্যে ভ্যালু লোড হয়, সেটা কোথায় আছে? এটাতে নাই, এটাতেও নাই, এটাতেও নাই। এখানে দেখেন একটা আছে, এর মধ্যে ভ্যালু লোড হচ্ছে 3 নম্বর, 3 4 আর কোথায়? 3 4 6 7 3 4 6 7। এটা কি আসলে খুব কঠিন? ক্লিয়ার? নো স্যার। একদম সহজ, পুরো মাইক্রো প্রসেসরটাই সহজ, কিন্তু স্টুডেন্টরা কেন যেন এটা একটা ইসের মধ্যে থাকে, কঠিন কঠিন বলে অনেক ভয় পায়, কিন্তু আমার কাছে মনে হয় খুব সহজ। তাহলে এটা হয়ে গেল আমাদের এল এর ভ্যালু। এবার বের করতে হবে, এইগুলো আমাদের কাজ শেষ। এখন বের করতে হবে S2 S1 S0 C। এটা বের করব কোন টেবিল থেকে? এই যে টেবিল পরীক্ষা দেয়া থাকবে সেটা থেকে। এখন আপনারা আমাকে একটু বলুন তো, এখানে এলু নরমাল টেবিলের মতো যদি এগুলো চিন্তা করি, এটা কি ধরনের ফাংশন? এলু কোন ফাংশনের সাথে ম্যাচ করে? এই অংশটা x = a1, যোগ হয় না বিয়োগ হয় না কিছু হয় না, তাহলে এটা এলু এ ফাংশনের মতো না, ট্রান্সফার ফাংশনের মতো না? এলুর ফাংশন কয়টা টোটাল? 12টা। 12টার মধ্যে কি আছে? a আছে, b আছে, a প্লাস b আছে, এরকম আছে, a আছে, a প্লাস b আছে, a প্লাস 1 আছে, a প্লাস b প্লাস 1 আছে। তাহলে এটা কোন ফাংশনের মতো? x এর ভ্যালু 1 এ 1, সেটা দেখতে এর মতো। এইটা কার মতো দেখতে? bs বার bs এর মধ্যে যাচ্ছে। এইগুলো যে 12টা অপারেশন আছে, সেটা একটু আমি একটু দেখাই। এইগুলোর যে 12টা অপারেশন আছে, যেগুলো পরীক্ষায় দেয়া থাকে যে টেবিলটা, এই 12টা অপারেশনের মধ্যে একটু জানে নেই, প্রথমটা দেখতে কার মতো? এইটার মতো। অথবা কেউ যদি লেখে এই লাস্টেরটার মতো তো লিখতে পারে, আমি রাইট? কিন্তু আমার ক্লাসে সবাই সবসময় ট্রান্সফরমেশন কোনটাকে ধরবে? এটাকে, ঠিক তো? ওকে, তাহলে এটা দেখতে এই এইটার মতো। পরেরটা বিএস বার বিএস এর মধ্যে যাচ্ছে, এই 12টার মধ্যে দেখতে কার মতো? বিএস বার বিএস এর মধ্যে যাচ্ছে। এটা দেখতে কখনোই এ বারের মতো না, আগে এটা খেয়াল করুন। এ হচ্ছে ফুল বিটের, আর এখানে শুধু একটা বিটকে কনসিডার করা হয়েছে, তাহলে এটা এ বার না, এটা কনসিডার করতে হবে। এ এন্ড বি না, এ এক্সর বি না, এ অর বি অন। উপরের 8টার মধ্যে কোনটার মতো? বিএস একটা ভ্যালু সরাসরি আউটপুটে যাচ্ছে, কোন ধরনের যোগ হয় না, বিয়োগ হয় না, ইনক্রিমেন্ট হয় না, ডিক্রিমেন্ট হয় না, প্রথমটার মতো। এই কনফিউশন অনেকেই ভোগে, তো সেটা ক্লিয়ার হয়ে না। এটাও দেখতে ট্রান্সফার ফাংশন, প্রথমটার মতো। দ্বিতীয়টাও কি প্রথমটার মতো, মানে এই যে s = 1, যেটা সেখানেও যোগ বিয়োগ হয় না। a প্লাস b দেখতে কার মতো? এটার মতো, আমি রাইট? তাহলে a প্লাস b এর জন্য এখানে কত বসবে? একটু তাকিয়ে বলুন তো, ভ্যালুটা কত হবে a প্লাস b এর জন্য? এই তিনটা ভ্যালু 0 0 1 এবং কি ভ্যালু কত হবে? 0 0 0 1 এবং c এর ভ্যালু হবে 0। সবাই কি ধরতে পেরেছেন? তারপরে পরেরটা কি হবে? 4 নম্বরে a প্লাস b প্লাস 1। একটু লিখে দেই এখানে, তাহলে সুবিধা হবে। a প্লাস b প্লাস, এটা কত হয়েছে? এটা কি হবে ভ্যালু? 0 0 1 0 0 1 0। a প্লাস b বার প্লাস 1, এটা কি হবে? a মাইনাস b। a মাইনাস b কোথায় আছে? এখানে আছে। গুড, এটা হচ্ছে a মাইনাস b, যে আমি একটু মার্ক করেছি। a মাইনাস b বরাবর যদি আসেন 0 1 0, c এর ভ্যালু কত হবে? 0 1 0 1। তারপরে এটাও ট্রান্সফার ফাংশন, ট্রান্সফার ফাংশন সবগুলোতেই 0 0 0 0 0 0 0 0। এটাও 0 0 0 0, যেটা শুরুতে আছে এটাও 0 0 0 0। বলেন এবার কার মতো হবে? এবার দেখে বলেন, এবার নিচেরটা একদম লাস্টেরটা, এটা
এবার 111 আর 0 111 0 আর a+1 তার মতো হবে দেখতে a+1 কোথায় আছে a+1 কোথায় আছে প্রথমে 0001 এই যে a+1 দেখতে পাচ্ছি এই যে মার্ক করা a+1 হবে 0001 এটা হবে 0001 এই মুছে দেই তাহলে আমরা আবার আগের পেজে চলে গেলে মিলে যাবে আগের ম্যাথিং ইনস্ট্রাকশন ওকে তাহলে এই ভ্যালুগুলো আমরা লিখলাম হচ্ছে এই ভ্যালু দেখো তো চারটা জিরো হয়েছে চারটা জিরো 0000 নম্বর না 3 নম্বরও তো এখানে লেখা হয় না আরেকটা আছে না 0000 বুঝতে পেরেছি আর 0010 0101 মিলান 0101 চারটা জিরো 411 0001 সবাই কি বুঝতে পেরেছি কিভাবে S2 S1 S0 C লিখলাম ওকে পরীক্ষায় আসলে আপনাকে কিন্তু কিচ্ছু দেওয়া হচ্ছে না শুধু বলা হবে তোমরা রোম আউটপুট বের করো রোম আউটপুট বের করার জন্য আপনাকে যদি কোশ্চেন দিয়ে দিতে তো ভালো না দিলে আপনাকে নিজেই কোশ্চেন আগে লিখে দিতে হবে মাইক্রো ইনস্ট্রাকশন লিখে সেটার জন্য রোম আউটপুট বের করবেন কিন্তু রোম আউটপুটের টোটাল বিট সংখ্যা হচ্ছে 14টা এখানে কয়টা বিট বের করেছেন 9টা আরো তো অনেকটা বিট আছে সেগুলো কোথায় যাবে একটু দেখি তো যারা রেসপন্স করছেন অ্যাড্রেসিং এ তাহলে এবার দেখেন অ্যাড্রেসিং গুলো কি হয় কিভাবে হয় প্রথমটা অ্যাড্রেসিং কত আছে ফাইনালি কোথায় যাবে সেটা 0 নম্বর অ্যাড্রেসে ফাইনাল অ্যাড্রেস কত ফাইনাল ডেস্টিনেশন যদি কিছুই না হয় 0 তাহলে 0 কিভাবে লেখা যাবে বাইনারিতে 3 বিট দিয়ে 000 বলেন 1 এর কোনো অ্যাড্রেসিং লেখা নাই গুড এটা অবভিয়াস অ্যাড্রেসিং তাহলে 1 এর অবভিয়াস অ্যাড্রেসিং কত হবে এটা 2 কিভাবে লেখে 010 এইটা অ্যাড্রেসিং তো এক্স্যাক্টলি এটা অ্যাড্রেসিং 4 দেওয়া আছে 4 কিভাবে লেখে এটা গো টু যেটা লেখা থাকবে সেটা তো লিখবে না আর যেটা লেখা থাকবে না সেটা তার পরের বিট হবে যেটা লেখা থাকবে সেটা লিখে দিন আর যেটা লাগবে না সেটা তাহলে বলুন এটা কত হবে সবগুলো একটু একটু বাঁকা বাঁকা করে লিখি জায়গা নেই এটা কত হবে 4 নম্বর কত হবে অ্যাড্রেসিং 5 নাম্বার মানে 101 গুড 5 নম্বর অ্যাড্রেসিং 6 নম্বর অ্যাড্রেসিং পরে হচ্ছে 7 মানে 7 111 নম্বর অ্যাড্রেস পারিনি এমনি করে দেন বুঝতে পারছেন সবাই অ্যাড্রেসিং ক্লিয়ার কিন্তু বিট তো 14টা কয়টা হলো সব মিলিয়ে 12টা 12টা তাহলে এই তিনটা বিট হচ্ছে অ্যাড্রেস বিট এই তিনটা হচ্ছে রোম আউটপুট বিট রোম আউটপুটের প্রাইমারি বিট এবার আমরা যাব মার্ক সিলেকশন পিনে এই যে অপারেশনগুলো করা হয় এতক্ষণ ধরে যে অপারেশনগুলো করছি এটা আসলে একটা মার্কস দ্বারা নিয়ন্ত্রিত হয় মার্কসের মধ্যে 4 ধরনের ইনপুট দেওয়ার সুযোগ থাকে খেয়াল করে এই 4টা ইনপুট যদি থাকে আপনারা করেছেন এর আগেও করেছেন একটা মার্কস আছে মার্কসের 4টা ইনপুট আছে সেই 4টা ইনপুটকে কন্ট্রোল করার জন্য কয়টা সিলেকশন পিন লাগবে 2টা এই দুটো সিলেকশন কিন্তু 13 এবং 14 এখানে 13 নম্বর পিন এবং 14 নম্বর পিনের ভ্যালু চেঞ্জ করে আমি সবগুলো ভ্যালু নিতে পারবো এখানে কোনটা লেখা আছে রেগুলার লোডিং কোনটা লেখা আছে কন্ডিশনাল লোডিং এই ইনপুটগুলো একটা নামে আছে সেগুলোকে এই ভ্যালু দ্বারা চেঞ্জ করব এই ভ্যালুগুলো কি হবে এইটার উপর নির্ভর করে এইটার জন্য আপনাকে যেতে হবে দেখুন পেজ নম্বর 8 যেটা পরীক্ষায় প্রশ্নে দেওয়া থাকবে আশা করা যায় দেওয়া না থাকলে একটু কষ্ট করে মাথায় রেখে চেঞ্জ করে দেওয়া থাকতে পারে এরকম কিছু একটা টেবিল দেওয়া থাকবে এই টেবিলটা এখান থেকে যদি আপনি খেয়াল করেন এই মার্ক সিলেকশনটা আসলে অনেকগুলো পেজ দিয়ে একটা ম্যাথের কোশ্চেন এর জন্য মাঝে মধ্যে একটু নিউট্রিশন খেতে হয় স্টুডেন্টদের আমরা পড়াতে যে নিউট্রিশন খেয়ে যাই এই যে মার্কসটা নিচের দিকে আছে এই দুইটা পিনের সাথে সংযুক্ত যদি ছোট্ট করে ছবিটা দেখেন এই 13-14 পিন আসলে এখানে এটা 14 এটা 13 আর এই ইনপুট গুলা কোনটাকে আমি সিলেক্ট করবো সেটা এখানে দেওয়া আছে দেখেন তো বুদ্ধি খাটায় দেখি পারি কি একটু একটু বুদ্ধি খাটালে পারবেন আপনাদের প্রতি আমার ভরসা আছে ওকে একটু বড় এই যে সিলেকশন পিনটা এখানে দেওয়া আছে এটাকে সরাই এখানে
জিরো আমাদের কোনো কিছু না, ইনক্রিমেন্ট করে। ধরেন 1 হচ্ছে এল লোড হয়, এল লোড হয় বা এরকম কিছু একটা দেওয়া হয়, জেনারেল লোডিং, এটা হচ্ছে জেনারেল লোডিং। এটা হচ্ছে কন্ডিশনাল লোডিং এস এর, এটা হচ্ছে কন্ডিশনাল লোডিং ই এর। এইখানে খুঁজে দেখেন তো কোথায় এস এর লোডিং দেওয়া আছে কন্ডিশনাল, যে এইরকম হইলে ই এস ইকুয়াল টু এটা হইলে এটা হবে, কত নম্বরে দেওয়া আছে? 2 নম্বরে দেওয়া আছে। এটা 2 নম্বরের জন্য আমি যদি 2 নম্বর অ্যাক্টিভিটিটা কমপ্লিট করতে চাই, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে হচ্ছে কথার কথা এস ইকুয়াল টু 1। তাহলে এস এর ভ্যালুটা আছে এইটার 2, তাহলে এইটার 2 পেতে হলে মার্কসে কত দিতে হবে? মার্কসের ভ্যালু কত কত হলে এটা 2 হবে? 10 10 দিলে তো এই পিনটা এখান থেকে আউট করে চলে যাবে, আমি রাইট? বাকিগুলো সব ক্লোজ হয়ে যাবে। আবার দেখেন আমি লাল কালার দিয়ে করতেছি 5 নম্বর পিন। 5 নম্বর পিনে ই এর কন্ডিশন দেওয়া আছে, ই ইজ ইকুয়াল টু হয়, তাহলে ই হচ্ছে 3 নম্বরে আছে, তাহলে আগেরটা লিখে আছে, এটা হবে 10। ভালো কথা, 10 রেড কালার থাকে, রেড কালার হচ্ছে 3 এ আছে। 3 যদি অ্যাক্টিভ করতে হয় তাহলে আমার এস নট এবং এস ওয়ান এর ভ্যালু কত হতে হবে? 1 তাহলে এটা হবে 1 বুঝতে পারতেছেন সবাই? আমার কথা কি ক্লিয়ার? কিন্তু এখানে একটা বিষয় আছে, আমি এখানে এস ওয়ান আগে লিখবো, এস নট পরে লিখবো, তাই না? এস ওয়ান এমএসবি আগে না, তাইলে এটাকে 2 বানাইতে হলে এটা একটু উল্টে লিখতে হবে না? কথা যে বুঝতে পারতেছেন সে বুঝবো। এস ওয়ান নিচে আছে, তাহলে 10 এভাবে লিখতে হবে না? এটা যদি এটা হচ্ছে 3 নম্বরে। আর বাকিগুলোতে কোনো কন্ডিশনাল লোডিং আছে? ইফ এস ইকুয়ালস টু অথবা ইফ ইজ ইকুয়ালস টু এরকম কোনো লেখা আছে বাকিগুলোতে? কোন লেখা নেই, তাহলে সেটা সবগুলো হবে কি জেনারেল। কততে দেয়া আছে? 0 1। যারা এই ছবি দেখে কিছুই বোঝেন, এটা পরীক্ষায় দেওয়া থাকবে। এই টেবিলের মধ্যে আপনি দেখুন তো কোথায় কোথায় কন্ডিশনাল লোডিং এর কথা বলা আছে। 10 তে দেখুন তো কন্ডিশনাল লোডিং লোড হবে, ঠিক আছে, মানে আমি কারণ বাজারে আমার একটা ট্রাক আছে, এই ট্রাকের মধ্যে এটা ধরুন আমার ট্রাক, বড় ট্রাক, এই ট্রাকের এখানে একটা ট্রাক, এখানে একটা ট্রাক, আমি অনেক সবজি কিনতে গেছি, কোনো চাঁদা ছাড়া যখন সবজি খেতে পারবো তখন সেটা হবে আনকন্ডিশনাল লোডিং। সেটা হচ্ছে এইটা 0 1 এ দেয়া আছে। 0 1 লোড ইনপুট টু সিআর, মানে কার মানে কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার। আপনি মনে করেন আপনার গাড়িকে কার বলা হচ্ছে। তাহলে 0 1 এ আনকন্ডিশনাল লোডিং হবে, কোনো ধরনের চাঁদাবাজি নাই, যে ইফ এই নেতার এত টাকা লোডিং গুলো হচ্ছে 0 1 টেবিলে দেওয়া আছে। কন্ডিশনাল লোডিং ধরেন শফিক ভাইকে দিতে হবে টাকা, তার জন্য 1 টাকা দিতে হবে, তার জন্য হচ্ছে 1 1, এভাবে করে চিন্তা করেন। তাহলে এইখানে দুই জায়গায় কন্ডিশনাল লোডিং দেওয়া আছে। এই ইফ ইজ ইকুয়াল টু 1 এটা হবে যে 1 0, মার্কসের ভ্যালু যে 1 0 দেওয়া আছে, আর এটা ইকুয়ালস টু 1 এটা হবে 1 1। বাকি কোথাও শফিক ভাই আর ইলিয়াস ভাইকে টাকা দিতে হয় না, তাহলে বাকি সবগুলো হবে আনকন্ডিশনাল লোডিং। সেটা কততে? সবগুলো 0 সবাই কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে শুধুমাত্র 5 এবং 2 বাদে বাকি সবগুলো আনকন্ডিশনাল লোডিং। 5 এবং 2 হবে 1 0 আর 1 গেট ইট? 0 0 কখনই হবে না, এখানে কি কোনো জায়গায় লোড করা হয়েছে? এটা ইনক্রিমেন্ট করা হয়েছে, মানে সি আর কি ইনক্রিমেন্ট, এখানে কোথাও লেখা আছে সি আর 1 বা ইনক্রিমেন্ট এই কিসের মধ্যে? তার এটা বাদ, এটা আমরা ইনক্রিমেন্ট অপারেশন করছি না। এই টেবিল ধরে ধরে তাহলে আমি আমার ওই টেবিলে চলে যাই। খেয়াল করুন আমাদের অ্যানসার শিটটাতে, এই যে আমরা লাস্টেরটা করতেছি, এইটা সবগুলা 0 1 আনকন্ডিশনাল লোডিং, শুধু এটা হবে 1 0 আর এটা হবে 1 1 ফ্রম দ্য টেবিল, আর বাকি সব 0 1। সবাই কি অ্যাড্রেসিংটা বুঝতে পেরেছেন? সিলেকশন পিনটা মার্কসে কিভাবে করতে হয়? তাহলে চেঞ্জ হতে পারে, চেঞ্জ হতে পারে। দেখুন আরেকটা চেঞ্জ আসতে পারে, চেঞ্জ হতে পারে। আমি এই টেবিলটাকে ঘুরিয়ে দিছি, ধরুন এটা দিছি 1 0 তে, এটা দিছি 1 1 এ, এটা দিছি 0 1, তাহলে কি পারবো না ঘুরিয়ে ফিরিয়ে করতে? তখন এই যে s ইকুয়ালস টু 1 1, তাহলে s এর ভ্যালু যেখানে আছে সেটা লিখতে হবে 1 1, তারপর e এর ভ্যালু যেখানে আছে সেটা লিখতে হবে 0 1, আর যেগুলো রেগুলার রিডিং গুলো সব হয়ে যাবে 1 0। বুঝলাম? মানে এই টেবিলটা পরীক্ষা দেয়া থাকবে এক্স্যাক্টলি। পরীক্ষা না দেয়া থাকলে আমরা যদি জায়গা না থাকে বলেন।
মানে স্যার যদি টেবিলটা দেওয়া থাকে তাহলে তো আর ওই ফিগারটার দরকার নেই না, মানে না এটা না থেকেই তো দরকার নেই অ্যান্সার ফিগার, না ফিগারটার দরকার কেন বলেন তো? ফিগারটার দরকার এইগুলার মানে বুঝতে। এই যে আউটপুট গুলো তো আপনি জানেন না আউটপুটে কি কি থাকে, এখান থেকে আপনি আউটপুট দেখতে পাচ্ছেন না, সেইটা জানার জন্য ফিগারটা দরকার। এইটার জন্য কোনোভাবে ফিগার দরকার নেই। এটা যে আপনাদেরকে একটু এক্সট্রা ভালোবাসি বলে এটা পড়াইনি, এটা আমি নর্মালি দেখাই না, মানে এটা দেখাইলাম জাস্ট ডিপলি বোঝানোর জন্য, এটা দরকার হয় না। জি স্যার। তাহলে এই টেবিল পরীক্ষা যদি না দেওয়া থাকে তাহলে কি করবেন? পরীক্ষা না দেওয়া থাকলে বিল্ট ইন ধরে নিতে হবে 01 এর নর্মাল লোড, 10 তে এটা 1 মানে এটা তো মুখস্থ করা তেমন কঠিন না, দুইটা তিনটা ভ্যালু শুধুমাত্র, বুঝতে পারছেন? আশা করি দেওয়া থাকবে। এই হচ্ছে আমাদের রোম অ্যাড্রেস জেনারেশন। আমি আরেকবার রিভিউ করি, রোম অ্যাড্রেস জেনারেট করার জন্য আপনাকে যেটা করতে হবে, শুরুতেই ফার্স্ট অফ অল কোশ্চেন তৈরি করতে হবে। কোশ্চেনটা আসবে পুরোপুরি এলইউ ফ্লোচার্টের টেবিল থেকে, যেটা পেজ নম্বর আছে আমাদের, পেজ নম্বর হচ্ছে 12 নম্বর পেজে মাইক্রো ইনস্ট্রাকশন ডেভেলপ করতে হবে। করার পরে 15 নম্বর পেজে রোম আউটপুট সব লিখে ফেলতে হবে, উপরের ভ্যালুগুলো 1 2 3 4 থেকে 14 পর্যন্ত লিখে ফেলতে হবে। লেখার পরে আপনি এল ওয়াই জেড ডব্লিউ আর এক্স সহজে বের করে ফেলতে পারবেন। এস থেকে সিনটা এলইউ টেবিল থেকে বের করবেন। অ্যাড্রেসিং হবে এই যে গো টু এগুলো দেখে দেখে লিখে ফেলবেন। মার্ক সিলেকশনের জন্য টেবিল ইউজ করবেন যেটা প্রশ্নে দেয়া থাকবে, যদি না দেয়া থাকে জেনারেল লোডিং হিসেবে এই ভ্যালুগুলো বসাই দেবেন। না দেয়া থাকলে তো সুবিধা মুখস্থ, দেয়া থাকলে একটু ভুলবে। এখন আমাকে বলেন তো এই জিনিস পরীক্ষায় কোনোভাবে চেঞ্জ হওয়ার সুযোগ আছে যদি মাইক্রো ইনস্ট্রাকশন আপনার লিখতে হয়? না স্যার। তাহলে এটা অনেকেই মুখস্থ করে চলে যায়, কিন্তু মুখস্থ করাটা উচিত না, বুঝে বুঝে লিখলে বেটার মাইক্রো ইনস্ট্রাকশনের জন্য। আমি আরো একটা জিনিস চাইতে পারি, আরেকটা জিনিস কি চাইতে পারি, আমি বললাম যে যাই বের করেন সেটার একটা হেক্সাডেসিমাল ভ্যালুতে আমাকে করে দেখেন, তাহলে কি হবে কে বলতো? ভাই সমস্যা। বাইনারি তো না হেক্সাডেসিমাল? স্যার বাইনারি। বাইনারি। হেক্সাডেসিমাল নেওয়ার জন্য 4 বিট করে নিতে হয়, তাহলে এই প্রথম 4টাকে একটা বিট ধরতে হবে। দেখুন হেক্সাডেসিমাল কিভাবে করতে হবে, সবাই পারেন? তারপর দেখাচ্ছি। পরীক্ষা আমরা হেক্সাডেসিমাল ভ্যালুতে চাইতে পারি, এই ভ্যালুটাকে হেক্সাডেসিমাল ভ্যালু কত হবে সেটা বের করবেন। আমি কালো কালার দিয়ে দেখাচ্ছি। এই 4টা হচ্ছে একটা ভ্যালু হবে, এই 4টা হচ্ছে আর একটা ভ্যালু হবে, এই 4টা হচ্ছে একটা ভ্যালু হবে, এই 4টা হচ্ছে একটা ভ্যালু। বলুন এই 4টা মিলে কত হয়? 0010 মানে কত হেক্সাডেসিমাল? 2। 0010, তারপরে 11000 মানে কত? 1 2 4 8 8। তারপরে 1010 মানে কত? বুধবার 2 আর 8 10, 10 10 কিভাবে লেখে হেক্সাডেসিমালে? এ। তারপরে 1000 মানে কত? 1 2 4 8 8। তাহলে এইটার সামনে দিয়ে আপনি লিখে দিবেন এইটার সামনে দিয়ে আপনাকে লিখে দিতে হবে 28A8, ব্র্যাকেট দিয়ে কি লিখবেন? 8। তাহলে এইটা ভালো বোঝা যাচ্ছে না, বুঝছেন সবাই? স্যার এটা কি একদম লাস্টে বলা থাকছে যে হেক্সাডেসিমালে হ্যাঁ কনভার্ট হ্যাঁ, করবে? লাস্টে ধরেন আমি সত্যিকার অর্থে বলি, আমরা অনেক শিক্ষক থাকি তো একটা কোর্সের মধ্যে এক এক শিক্ষক এক এক ভাবে স্টুডেন্টকে যাচাই করতে চাই। কোশ্চেনটা যখন করা হয় তখন মডারেট করা হয়। ধরুন মহিবুল স্যার হচ্ছেন এটা কোঅর্ডিনেটর, উনি আমাদেরকে দেন যে আমরা কি যোগ করতে চাই। একজন শিক্ষক বললো কি স্যার ওদেরকে আমরা আর একটু ঘুরাই, আমরা ওদেরকে একটু হেক্সাডেসিমাল বের করতে পারি, তখন সবাই বললাম ঠিক আছে ঠিক আছে। এরকম হইতে পারে, এখানে মিড টাইম বলেছিলাম সর্বোচ্চ লেভেলে কঠিন কি হতে পারে, এটাই যে হবে এটা কোনো গ্যারান্টি নেই, নাও হতে পারে, না হলে তো এটাই অ্যান্সার। হেক্সাডেসিমাল হলে জাস্ট ইউ নিড টু ফাইন্ড আউট দ্য ভ্যালু ইন হেক্সাডেসিমাল। গেট ইট? সবাই কি ধরতে পেরেছি? আর হেক্সাডেসিমাল নাম্বারিং সিকোয়েন্স গুলো কি 0 থেকে 9, তারপরে কত আছে? 10 হচ্ছে এ, বি হচ্ছে 11, আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারেন, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, আর এই হচ্ছে 15। এইটা মনে রাখলেই হবে। পারবো না আমরা সবাই? ওকে ডিয়ার, আমাদের তাহলে এটা আমরা কত নম্বর করে ফেললাম? আমরা 6 নম্বর লেকচার স্লাইডে আসি। 6 নম্বর লেকচার স্লাইডে মাইক্রো ইনস্ট্রাকশন বা রোম আউটপুট আমরা জেনারেট করতে পারলাম, যেটা হচ্ছে পেজ নম্বর
15-তে ছিল। বিষয়টা একটু লেন্দি মনে হচ্ছে, বাট দিস ইজ ভেরি সিম্পল। এটাতে মোটামুটি 4 থেকে 5 মার্ক মিনিমাম পাবেন শুধু এটা লেখার জন্য এবং অল্পটা বের করার জন্য। তো চেষ্টা করবেন ঠান্ডা মাথায় অ্যান্সার দেওয়ার জন্য, একটু মাছ ইজ ফাইন। লেটস টেক 2 মিনিট ব্রেক। আই ওয়ান্ট টু টক উইথ ইচ আদার। সবার সাথে একটু কথা বলি, তারপর আবার পড়াশোনা করবেন। দেখি কে কে আসছে। তাসিন ভালো আছেন? তাসিন অনেক পরে যুক্ত হয়েছেন। জি স্যার। বুঝতে পারছি আজকে পড়াশোনা। জি স্যার। ওকে, প্রজেক্টের কি খবর তাসিন? স্যার হার্ডওয়্যার সেটআপ করেছি, একটা সেন্সর একটু ইস্যু হচ্ছে, ওটা দেখাবো আপনাকে সানডে। আচ্ছা, মানডেতে কি করবেন? প্রজেক্ট কিন্তু আমি বারবার বলছি রান করার দরকার নেই, প্রজেক্ট আপনি সেটআপটা দেখাবেন, তারপর ওইটা সম্পর্কে রিপোর্টে বলবেন। রান করতে হবে, গাড়ি চলতে হবে, তাহলে বেশি মার্ক, না চললে কম মার্ক। সেন্সর ডিটেক্ট করলে বেশি মার্ক, না চললে কম মার্ক, এটা আমি চাই না। এটা দরকার নেই। আপনি কোথাও থেকে একটা সার্কিট কালেক্ট করেছেন অনলাইন থেকে বড় ভাইদের কাছে, সেটা নিজে ইমপ্লিমেন্ট করছেন, দ্যাটস গুড এনাফ। মার্কিং হবে প্রজেক্ট রিপোর্টের উপর বেস করে এবং প্রেজেন্টেশনের উপর বেস করে। বুঝা গেছে? ওটা মাথায় রাখবেন, টেনশনের কিছু নেই। মাহমুদুল কেমন আছেন? মাহমুদুল হাসান। মাহমুদুল, আর ইউ দেয়ার? Yes, sir. বুঝতে পেরেছি আজকে পড়াশোনা? Yes, sir. থ্যাংক ইউ। জারিফ, আর ইউ দেয়ার? জারিফ, ইয়েস স্যার। ক্লিয়ার? আজকে রোমা অ্যাড্রেসটা পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। জারিফ, স্যার ক্লিয়ার স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জারিফ একটু জোরে বলবেন, আমি কেন যেন আসতে শুনতেছি। মাইক্রোফোনটা একটু কাছাকাছি নিন। জি স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। কোশ্চেনটা হচ্ছে আমাদের স্যার ওএল রিপোর্টে স্যার এক্সপেরিমেন্টাল একটা সেটআপ পয়েন্ট আছে স্যার। হুম, স্যার ওইটা কি আমরা উল্লেখ করব, মানে ওখানে কি লিখবো স্যার? কারণ ওইটা তো আমরা হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন করিনি তো না এখন আপনি স্যার। তো হার্ডওয়্যারের টাইমই পাননি। আপনি সিমুলেশন যেটা করছেন ওটা থাকলেই হবে, ওইটা আর দিতে হবে না। হার্ডওয়্যার তো সেট আপ করেন নাই, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, বুঝতে ওইটা পারছি। আরই করতে হবে। স্যার আমার একটা বলুন। স্যার আমাদের যে প্রজেক্টের যে রিপোর্টটা ওইটা কি অনেকটা এক্সপেরিমেন্টের যে রিপোর্ট করলা ল্যাব রিপোর্ট না ওইটার না না মতোই না, হবে? আমি প্রজেক্ট রিপোর্টের টেমপ্লেট দিয়ে দিয়েছি। কে কে দেখেছেন? কেউ ওকে দেখছেন? স্যার। প্রজেক্ট রিপোর্টের একটা টেমপ্লেট মানে কিভাবে হবে সেটা যে আইইইই ফরম্যাটে দেয়া আছে, এটা জানেন তো? জারিফ ইয়েস দেখছেন? স্যার, ইয়েস স্যার, জি স্যার। ওটা স্যার কিন্তু আমি ওইএল একটা রিপোর্টের দেখছি। মতো না, রেগুলার ল্যাব রিপোর্টের মতো নাই সেটা। ওটা আলাদা একটা ফরম্যাট আছে, ওটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা আমি একটা লিংক দিচ্ছি, দেখুন তো আপনার লিংকটা সবাই অ্যাক্সেস করতে পারেন কিনা। চ্যাট বক্সে একটু ক্লিক করেন। দেখেন তো লিংকে ঢুকে কি দেখায়। কালকে 28। ঢুকতে পারছেন? স্যার ভিডিও প্রেজেন্টেশন লিংক। ওকে, তাহলে এখানে কোর্স নেম কি সিলেক্ট করবেন? মাইক্রোপ্রসেসর এমবেডেড সিস্টেম। সেকশন আপনারটা অবশ্যই স্পেসিফিকলি উল্লেখ করবেন। ক্লাস এরিয়া যিনি সাবমিট করছেন তার ক্লাস এরিয়া দিবেন, লাইক 07 অথবা 02, 0 দিয়ে দিবেন। সব আগে এক ডিজিটের আগে 0 দিবেন, 2 ডিজিট নরমাল। আইডি নম্বর দিবেন, নাম দিবেন এবং গ্রুপ নম্বর দিবেন। কত নম্বর গ্রুপ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাজ ইউজুয়াল শুধু 7 লিখবেন না, শুধু 8 লিখবেন না, 0807। প্রেজেন্টেশন লিংক আপনার গুগল ড্রাইভ অথবা ড্রপবক্স বা যেখানেই রাখবেন, সেটার লিংক আমাকে দিবেন, এটা যেন অ্যাক্সেসেবল হয়, না আমি যেন অ্যাক্সেস করতে পারি। বুঝতে পেরেছি কি প্রেজেন্টেশনের আপলোডের লিংকটা? ওকে, আশা করি কোনো সমস্যা হবে না। এটা আপনার টাইম নেন, আপনি পরীক্ষার আগের দিন পর্যন্ত, মানে আমি বলে দিয়েছি তো ডেডলাইন 5 তারিখ সানডে পর্যন্ত দিতে পারেন। ওকে, এই হচ্ছে বেসিক্যালি। আর প্রজেক্ট রিপোর্ট যেটা সাবমিট করবেন ওগুলো তো সব আমাদের নরমাল ড্রপবক্স লিংকে হবে, শুধু ভিডিও লিংকটা এখানে সাবমিট হবে। এখানে লিখে দেই ভিডিও সাবমিশন লিংক, প্রেজেন্টেশন সাবমিশন।
এখানে না দিয়ে জেনারেল চ্যাট বক্সে দিলে ভালো হয়, কারণ এটা ক্লাসে তো সাথে হ্যাঁ আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। মানে জেনারেল যে আপনারা কি বলছেন ইসে করতে নাকি টিমসে দিলে ভালো হয়? টিমসে তো জেনারেল। বুঝতে পারছি, এটা তো লিঙ্ক, মানে একজন আমাদের পোস্ট করে দেন তাইলেই হবে টিমসের মধ্যে। বুঝতে পেরেছেন? লিঙ্কটা আছে, আমি অফিসিয়ালি দিয়ে দেবো। তাহলে এইটা গেল। এখন চলুন আমরা একটু এটা লিঙ্কিং হয়ে গেল, আশা করি সমস্যা হবে না। আপনারা যে কিভাবে এত প্রেশার নেন আই ডোন্ট নো। আমি সেদিন গিয়েছিলাম রহমান স্যারের কাছে জানাতে যে আমি স্যার চলে যাচ্ছি দেশের বাইরে। স্যার তো খুব খুশি হয়েছেন, স্যার আমাকে অনেক স্নেহ করেন আগে থেকে। তো স্যার যেটা বললেন, আমাদের এআইবি আমরা আপনাদের সাথে শেয়ার করছিলাম, সেদিনও বলছিলাম, এগুলো গর্বের বিষয়, বারবার বলতে ভালো লাগে। স্যারের কথা ছিল এরকম, আমাদের এআইবিএনরা পৃথিবীর যে দেশেই যায় না কেন, তারা ওই দেশে মাস্ট বি মানে সাকসেসফুল হয়, তারা যেটা চায়। কারণ এআইবি মনে হয় হাতে গোনা কয়েকটি ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি যারা স্টুডেন্টদেরকে খুব প্রেশার দেয়। এটা এআইবি কর্তৃপক্ষ জানে, খুব টাইম লাইনে চলে। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে ফ্লেক্সিবল হয়ে। আমরা কিন্তু ঠিক টাইম Remember, Vegeta, Trunks has his big field day at school tomorrow. I want you and Nick to stop by. আর ফাইনাল পরীক্ষা দিবেন, ল্যাব কুইজ দিবেন, থিওরি কুইজ তো যাবেই, তারপরে আপনার সেখানে আপনার প্রজেক্ট রিপোর্ট আছে, প্রজেক্ট প্রেজেন্টেশন আছে, প্রজেক্ট ডেভেলপমেন্ট আছে, তার পরবর্তীতে তো ওইএল আছে। মানে আমি 17টা গুনলাম, একটা কোর্সে 17টা অ্যাসেসমেন্ট, এখানে বসে আমি গুনে ফেলছি, আর যে একটা মিস হতে পারে। যেই ব্যক্তি এই 17 দিন ক্লাস হয়তো 17টা ক্লাসেও 17টা ক্লাস হয়, সেখানে 17টা অ্যাসেসমেন্ট দেন, সে পৃথিবীর যেখানেই যাক সে ভালো কিছু করবে। এর জন্য আমাদের স্টুডেন্টরা ক্যানাডায় ধরেন, ইউনিভার্সিটির নাম যদি বলি, ভুরি ভুরি স্টুডেন্ট একটা ইউনিভার্সিটি, কম্পোর্ট ইউনিভার্সিটিতে মনে হয় 30-40 জন ইউনিভার্সিটি এই স্টুডেন্ট আছে ক্যানাডার কম্পোডিয়াতে। তারপরে ইউএসএ তে ল্যামার ইউনিভার্সিটিতে 30 স্টুডেন্টস আছে আমাদের। তারপরে ইউনিভার্সিটি টেক্সাসে আছে আরো অনেক স্টুডেন্ট। প্রতি জায়গাতে এরা লিড পজিশনে চলছে। আমার বান্ধবী পড়াশোনা করছে ইউনিভার্সিটি লুজিয়ানা থেকে, এখন সে ইউনিভার্সিটি কি বলে আরকানসাসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমাদের সায়েন্স আর সে গেছে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা ইউনিভার্সিটিতে, সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তারাও এখান থেকে গেছে কোনো ভাবে। তাহলে এইভাবে কিন্তু এআইবিএন একটা বিশাল বড় ইসে থাকে, মানে চ্যালেঞ্জিং পজিশনে থেকে ভালো কিছু নিয়ে আসতে পারে। কারণ আপনি অলরেডি প্রেশারে আছেন, আপনি এখন মাস্টার্স করতে যান, আপনার কোনো প্রেশার মনেই হবে না বাইরের দেশে। মানে অলরেডি এআইবি যে প্রেশারে আপনাকে রাখছে, হয়তো বা পড়াশোনার ধরন আলাদা, তারা হয়তো বা সিলেবাস অনেক বড়, কিন্তু আপনি ওদের একাডেমিক প্রেশারে পড়বেন, মানে আপনি অলরেডি এটাতে বড় প্রেশার ফিল করে যাচ্ছেন। এটা কিন্তু অনেক বড় বিষয়। সেজন্য আপনাদেরকে বলছি কি না, এআইবি প্রথম বাংলাদেশ ইউনিভার্সিটি যারা ওই যে কিউএস র্যাঙ্কিং সেক্টরে আমরা ওভারঅল 4 স্টার পেয়েছি। পরে যেটা কিউএস রেগুলার র্যাঙ্কিং না, এটা স্টার বেজ র্যাঙ্কিং, এখানে 4 স্টার। এআইবি বাংলাদেশ 2 পায়নি এখন পর্যন্ত। এগুলোর কারণ কি? শুধু তো একটা জায়গা থেকে হয় না, অনেকগুলো জায়গা থেকে আসে, স্টুডেন্ট সেক্টর, টিচারদের কাছ থেকে, সবগুলো ডেডিকেশন মিলিয়ে হয়। এটা আপনি প্রাউড ফিল করতেই পারেন এবং প্রাউড ফিল করা উচিত বটে। অনেকেই হীনমন্যতায় ভোগে, পাবলিক থেকে পড়ি নাই, প্রাইভেট থেকে পড়ছি, কিন্তু এই যুগ শেষ, এই যুগ শেষ, এই যুগ আর নাই। এই যুগটা ছিল, আমি যখন ছিলাম তখন ছিল, বলতে অনেক লজ্জা রাখতো। এখন এই যুগটা নাই, এখন যুগটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন অনেকেই শুরু থেকে ডিটারমাইন থাকে যে হইলো না হইলে নাই, আমি পাবলিক না প্রাইভেটও ভালো জায়গায় পড়বো এবং ভালো কিছু করবো। এবং সেখানে পার্ক ইউনিভার্সিটি নিশ্চয়ই ভালো অবস্থানে চলে গেছে। আমরা কতগুলো মানে এমইউ করেছি, যেটাকে বলা হয় ইউনিভার্সিটি এর সাথে, ইন্ডিয়ার কতগুলো ইউনিভার্সিটির সাথে, অস্ট্রিয়া মাসে আমাদের ডিরেক্ট কোনো ধরনের লাগবে না, ইভ্যালুয়েশন লাগবে না, সরাসরি অ্যাপ্লাই করতে পারবে এবং ফ্যাসিলিটিস পাবে। এআইবির সাথে মনে হয় চুক্তি আছে, এবং কতগুলো ভালো ইউনিভার্সিটির সাথে এআইবি চুক্তিতে চলে গেছে। ওবি কারিকুলাম আমাদের অ্যাক্রিডিটেশন, এটাও একটা বড় বিষয়। আমরা যখন ব্যাকে অ্যাপ্লাই করবো, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল যায়, সেখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। এগুলো কিন্তু
মোদ্দা কথা আপনি নেগেটিভিটি থাকবেই। প্রত্যেকটা জায়গায় নেগেটিভিটি থাকে। পরিবারের মধ্যে নেগেটিভিটি থাকে। আমার কিছু বাবার কিছু কাজকর্ম ভালো নাও লাগতে পারে। মায়ের কোনো কথা আমাকে কষ্ট দিতে পারে। তারপরেও পরিবার সম্পর্কে ভালোই বলতে হবে। সব জায়গায় যেয়ে পরিবারের সুনাম যদি আমি সন্তান হয়ে না করি, আমার পরিবার ভালো, আমার পরিবারের সবাই ভালো। তাহলে অন্যরা তাকে নিন্দা করবে। তো এই জায়গা থেকে আপনাদের উচিত অবশ্যই এআই কে প্রমোট করা এবং এআই এর ভালো দিকগুলোকে সবার সামনে তুলে ধরা। এবং নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন রাখা, ইয়েস আমি ভালো কিছু শিখছি। এখন ধরুন মাইক্রো প্রসেসর কোর্সে নাদিয়া অনেক চেষ্টা করে অনেক ভালো এগিয়ে গেছে। সব শিখে ফেলেছে। তাহসিন কিছুই শিখতে পারে। ফর এক্সাম্পল তাহসিনও শিখেছে আইনি। দোষটা হবে তাহসিনের বেশি। ইউনিভার্সিটির দোষ হবে না। ইউনিভার্সিটি আপনাকে প্রপার ক্লাসরুম দিয়েছে, এনভায়রনমেন্ট দিয়েছে, এসিতে বসে ক্লাস করার সুযোগ দিয়েছে। আপনি ক্লাসে আসেননি, ক্লাস দেরি করেছেন। শিক্ষকের কিছু ব্যর্থতা থাকতে পারে। কিন্তু ওভারঅল আপনার ব্যর্থতাও কনসিডার করতে হবে। ইনস্টিটিউশনের ব্যর্থতার আগে। যেটুকু আছে সেটুকু নিয়ে আমাদের অবশ্যই প্রাউড ফিল করা উচিত। হ্যাঁ, আমি এর মধ্যে একটা ভালো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছি। এটার সংকোচ বোধের কোনো জায়গা নেই। বোঝা গেছে? একটু মোটিভেট করলাম আপনাদেরকে। দরকার আছে। অনেক ক্ষেত্রে স্টুডেন্ট শুধু নেগেটিভিটিতে নিয়ে আসে। আর নেগেটিভিটি এমন একটা ওষুধ যেটা সহজে ছড়ায়। পজিটিভিটি এমন একটা ভালো দিক যেটা ছড়াতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে। পজিটিভিটি কেউ বলতে চায় না। কিন্তু নেগেটিভিটি অনেক সহজে বলে ফেলে সবসময়। এটা যেন না হয়। আর তো মানে গা ভাসাবেন না। সবাই বলতেছে তাই আমি বলে দিয়েছি। এটা যেন না হয়। খেয়াল করুন, প্রজেক্ট রিপোর্ট গাইডলাইন হচ্ছে এটা। কি, কি থাকবে রিপোর্টের মধ্যে? এটা আমি দিয়ে দিয়েছি আগে। এখানে লেখা আছে যে আমাদের টেমপ্লেটটা ডাউনলোড করতে হবে। পোর্টাল থেকে আমি দিয়ে দিয়েছি। টাইটেল আর যেগুলো থাকতে হবে, ইন্ট্রোডাকশন লিখতে হবে, লিটারেচার রিভিউ কত কি লিখবেন, কিভাবে লিখবেন, ম্যাথোলজি, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন এগুলো থাকবে হচ্ছে প্রজেক্ট রিপোর্টে। এটা যে গাইডলাইন, টেমপ্লেট হচ্ছে একটা হুবহু একটা তৈরি করা আছে আইসিপি টেমপ্লেট। সেখানে আপনি আপনার লেখাগুলো পেস্ট করে বসাবেন। এটা হচ্ছে টেমপ্লেট। মানে আপনাকে টেমপ্লেট করাটাও শিখতে হবে। এটাও মার্কিং প্রজেক্টের উপর যে আপনি 2 কলাম টেমপ্লেটে সাজাতে পারেন কিনা। এগুলো কিছু আপনার লেখা না, আপনি জাস্ট লিখবেন ওয়ার্ড ফাইলে, সেগুলো পেস্ট করবেন। এটা আপনার আইসিপি টেমপ্লেট হুবহু। এখানে অথরদের নাম থাকবে, এখানে টাইটেল এই ফন্ট হবে। আপনারা তো নিশ্চয়ই জানেন, ধরেন এই কথাটা, এই মাইক্রোসফট ওয়ার্ড এই কথাটা কপি করে এগুলো সবাই পারেন। আমি এই ফন্টে বসাতে চাই, তাহলে আমাকে এখানে যে পেজ ট্যাগ এটা দিতে হবে। তাহলে ওই ফন্ট অটোমেটিক হয়ে যাবে। আর যদি আমি আরেকটা জিনিস চাই, কন্ট্রোল জেড, এগুলো জানেন, ছোট ছোট বিষয় তারপর দেখাচ্ছি। ধরেন এটা যে ফন্টে আছে আমি এটা দিয়ে এটা করতে চাই। অনেক সময় আপনি ফন্ট মিলাইতে পারেন না বা ফরম্যাটিং করতে পারেন না, এটাকে কপি করবেন। তাহলে এখানে সিলেক্ট করবেন, করে যে ফরম্যাট প্রিন্টার যে অপশনটা আছে এইটা ক্লিক করে এখানে যা দিলে ওটা একটু হুবহু উঠিয়ে দেবে। এই টেকনিকগুলো আপনারা জানেন। একটু ইউটিউব ঘাটলেও আপনি ওয়ার্ড ফাইলে কাজ করার আরো অনেক বিষয় জেনে যাবেন। এগুলো একটু দেখুন। ফরম্যাট প্রিন্টারটা অনেক সহজ। মানে অন্য আরেকটা ফন্ট আছে, অন্য আরেকটা ফরম্যাট আছে, সেটাকে হুবহু এই ফরম্যাটে পেস্ট করার জন্য বেস্ট উপায় ফরম্যাট প্রিন্টার ইউজ করা। এইটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের গাইডলাইন এবং প্রজেক্টের গাইডলাইন এবং রিপোর্ট। আর প্রেজেন্টেশনের গাইডলাইন এখানে দেওয়া আছে। প্রেজেন্টেশনে কি কি রাখবেন একটা ধারণা দেওয়া আছে। এই টপিকগুলো কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। আর প্রেজেন্টেশনের স্লাইড হচ্ছে এখানে দেওয়া আছে। প্রেজেন্টেশন স্লাইডে কিভাবে করবেন সবকিছু সাজানো আছে। চলেন আমরা একটু পরের টপিকে পড়ে যাই। আরেকটা টপিক বাকি আছে, তাহলে আমাদের লেকচার শেষ, সিলেবাস শেষ হয়ে যাবে। স্যার একটা কোশ্চেন আপনারা ছিল। কি পারবেন? হ্যাঁ বলুন। স্যার এই প্রেজেন্টেশন স্লাইডের কি পিপিটিটা পাঠাতে হবে আপনাকে নাকি শুধু ভিডিওটা পাঠালেই হবে? না, দেখুন প্রেজেন্টেশন স্লাইডের পিপিটিটাও পাঠাতে হবে। আমি ভিডিও ক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্কিপ করে করে দেখবো, কিন্তু প্রেজেন্টেশন স্লাইডের মার্কিং করবো এটা দিয়ে। এইটা পাঠাবেন ড্রপ বক্সে। একইভাবে আমি লিখেছিলাম যে গ্রুপ 3 প্রেজেন্টেশন, গ্রুপ 3 ওকে আন্ডারস্কোর স্যার। প্রেজেন্টেশন, গ্রুপ 2 আন্ডারস্কোর প্রেজেন্টেশন। বুঝেছেন? আসুন আমরা 6 নম্বর লেকচারে লাস্ট টপিকে চলে যাই। এটা করলে আমাদের সব হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার অফ ওয়ান স্টম, পেজ নম্বর 26। খাতায় লিখে রাখুন পেজ নম্বর 26। দেখা হলে জানাবেন। আচ্ছা, আমি একটু পানি খেয়ে আসি। হ্যাঁ, 26 এই ছবিটা খাতায় এসে পাবেন। ফ্লোচার্ট বাম পাশে যে ছবিটা আছে খাতায়, এখন আমি একটু পানি খাবো। এটি প্রিন্ট করতে হবে।
এই ছবিটা আঁকুন, দেখে দেখে লিখুন। টপিকের নাম লিখুন ফ্লো চার্ট ফর কাউন্টিং দ্য নাম্বার অফ ওয়ান্স ইন রেজিস্টার। কি করে সব পচা জিনিস দিতেছে আবার এই পচা জিনিস দিতেছে। হুম, সবাই কি দেখেছেন? স্যার এটার ব্যাপারটা হচ্ছে মাইক্রোপ্রসেসর ডাটা প্রসেস করে, কিন্তু সেই ডাটাগুলোকে ধরুন একটা ইনফরমেশন আপনি দিয়েছেন, এই যে 00 এরকম কিছু একটা দিয়ে দিলাম, মাইক্রোপ্রসেসর বুঝবে কিভাবে এর মধ্যে কয়টা 1 আছে কয়টা 0 আছে? এইটা এইটা বোঝার জন্য তার একটা ফ্লো চার্ট আছে, সেই পথগুলো অনুসরণ করে করে এখান থেকে ফাইন্ড আউট করে হাউ মেনি নাম্বারস অফ ওয়ান্স প্রেজেন্ট ইন দ্য রেজিস্টার R1। তাহলে কয়টা রেজিস্টার R1 এ, একটা রেজিস্টার R1 এর মধ্যে একটা নাম্বার আছে, পুরো টোটাল নাম্বার এরকম 8টা, এই 8টার মধ্যে কয়টা 1 আছে সেটা গোনার উপায়ের নাম হচ্ছে এটা ফ্লো চার্ট। বোঝার চেষ্টা করুন। তাহলে সহজ উপায়টা কি কিভাবে করা যেতে পারে? ধরুন আপনার দাদা বাড়িতে একটা বিশাল আম গাছ আছে, এই আম গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে, একটা ঝড়ে সব আম পড়ে গেছে। সেই আম থেকে এখন কিভাবে আপনি এটাকে বের করতে পারেন? এই আম গাছের বটবৃক্ষ তলে, বটবৃক্ষ না তো আম্রবৃক্ষ তলে প্রচুর আম পড়েছে, এখানে আম এখানে আম এখানে আম। সেই আমের মধ্যে পচা আম আছে ভালো আম আছে। আপনি একটা ঝুড়ি নিয়ে গুনতে যাবেন, এই ঝুড়িটার নাম হচ্ছে R2, আর যে আমগুলো নিচে পড়ে আছে এই উঠানটার এইটার নাম হচ্ছে R। এগুলো ভালো আম আর পচা আমগুলো ধরেন এরকম এরকম আমি। আপনি যদি আগে থেকে R2 খালি করে না নিয়ে যান তাহলে তো কয়টা আম পড়েছে ঝড়ে সেটা গুনতে পারবেন না। আগে আপনার কাজ হচ্ছে R2 খালি করে নেওয়া। তাহলে R2 এর ভ্যালু ফোর্সফুলি প্রথমে আমি 0 করে নেব, এবং সেই সাথে ক্যারি বিট, মানে আগে যদি কোনো হাতে কিছু থেকে থাকে অন্য ফল যদি থাকে অন্য ফল আমি আম ছাড়া অন্য ফল ফেলে দিব, ক্যারি বিটও 0 করে নিব শুরুতে কাজ। এবার আমি একটা একটা আম ধরবো, এখানে এসে একটা আম নিব হাতে, হাতে নিয়ে দেখলাম এটা কি আম, সেটা ভালো আম, তাহলে ঝুড়িতে ঢুকে যাবে, ঝুড়িতে একটা আম সঞ্চয় হয়ে যাবে। একটা আম ঝুড়িতে যাওয়া মানে কি? হ্যাঁ বলুন। স্যার ক্যারি 1 দিলেন যে ও ক্যারি বয়স হয়ে গেছে তো ক্যারি ছিল, ক্যারি ছিল। তাহলে এখানে হচ্ছে একটা আমকে গোনা হলো, আম তো এখানে চলে গেছে, একটা আমগুলোকে আসলে দিয়ে দিলে ভালো হবে। এটা এই এই কনসেপ্টটা বুঝে গেলে আপনার আর কোনো ঝামেলা হবে না, আপনি সব বুঝে যাবেন। আম মাথায় রাখলে দেখুন সব আমি চিনছি, এই যেগুলো হচ্ছে ভালো আম 1 1 1 এগুলো আম ধরতেছে। আপনি একটা আম গুনেছেন, গোনার পরে এটা 8 চলে যাবে, একটা আম হিসেবে যোগ হয়ে যাবে। এই আমটা যখন গুনে ফেলছেন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, ফাঁকাটাকে আমি বলতেছি 0। পরে একটা আম গুনেছেন, আরেকটা আম হাতে নিয়েছেন,
আপনি এটাকে গুনবেন, এটাকেও এখানে যোগ করে দিবেন, তাহলে 8 এর ভ্যালু হলো 2 আর এটাও 0 হয়ে যাবে। যেটা গুনবেন সেই জায়গাটা ফাঁকা। পচাম হাতে নিলেন, পচাম হাতে নিয়ে আপনি নিলেন কিন্তু পচাম যোগ হবে না, এটা হবে 0। পচাম তো অটোমেটিক্যালি আগে থেকে 0 আসে। তারপর এখানে আরেকটা পচাম নিলেন, এটাও যোগ হবে, তো আগে থেকে 0 আসে। যতগুলো 1 নিবেন সেগুলো শুধু যোগ হবে আর 2 থেকে মাইনাস হবে। এই কাজটা করে ওভারঅল যে কটা আম পাইছি সেটা গুনে বলবো যে এখানে 2টা ভালো আম ছিল বা 2টা আম ছিল, আর এগুলো কম। এই ঘটনাটাই ঘটবে আমাদের এই ফ্লোচার্টের মধ্যে। দেখুন এই ফ্লোচার্টটায় প্রথমে শুরুতে আমি R2 কে 0 করলাম, অন্যান্য ক্যারি ভ্যালু যদি হাতে থাকে সেটাকে 0 করলাম। এবার R1 এর সেটা কখন কোনো আম থাকবে না। R1 এর ভ্যালু যদি কোনোভাবে 8টা ভ্যালুর মধ্যে 8টাই যদি 0 হয়, 8টাই যদি 0 হয়, আমি এনশিওর হতে পারবো এখানে কোনো মান নেই। Am I right? আচ্ছা 8টা 0 বাইনারিতে লেখার পরে ডেসিমেলে লিখলে কি হবে? 0 আইডিয়া 0। তাহলে আমি বলতে পারি R1 তখনই 0 হবে, মানে গোনার কোনো প্রয়োজন নেই যদি R1 কোনোভাবে 0 হয়। 0 হলে আমি বলবো ডান, নট 1 আছে। 1 থাকবে না কখন? যখন সবগুলো R1 এর ভ্যালু 0 হবে, তখন কোনোভাবেই R1 এ 1 নেই। আর গোনাগুলো নিচের দিকে যাবই না, এখানে আমি ডান করে দেব। কিন্তু যদি R1 এর ভ্যালুতে একটাও 1 থাকে, মানে এই কনসেপ্টটা চিন্তা করেন, এই ভ্যালুটা চিন্তা করেন, এটা গিভেন পরীক্ষার মধ্যে এই ভ্যালু দিয়ে দেওয়া হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা 1 আছে, একে গুণতে হবে। তাহলে যদি R1 নট ইকুয়াল টু 0 হয়, নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমার গুণতে হবে। এবার একটা করে সার্কুলেট করব, দেখুন সার্কুলেট R1 এর ক্যারি সার্কুলেট, ওই যে পুরো আপনার শিফটার করেছিলেন ডানে বামে সার্কুলেট করা সেই জিনিস, সার্কুলেট ক্যারি করতেছি। তাহলে R1 কে এখানে আমি সার্কুলেট করলাম, 1 কে বাইরে বের করে দিলাম। সার্কুলেট মানে কি? প্রত্যেকটা মানুষ একটা করে ডানে চলে যাবে অথবা বামে চলে যাবে। তাহলে 0 তার একবার ডানে আসবে, 1 ডানে আসবে, 0 ডানে, সবগুলো 0 ডানে আসবে। এই ভাবে এখানে চলে যাবে। এই 1 টা একটা ভালো আমি কি গুনবো? হ্যাঁ, যদি দেখা যায় সার্কুলেট করার পরে C এর ভ্যালু, এটা C এর ভ্যালু, যদি C এর ভ্যালু 1 হয় তাহলে আমি এটাকে ভালো হিসেবে গুনবো, R2 এক করে বাড়বে, এটা 1 হয়েছে, 1 হয়ে R2 এক বেড়ে গেল। আগে ছিল 0, শুরুতে ছিল 0, এই যে শুরুতে 0 ছিল, এখন এটা যোগ হয়ে 1 হয়ে গেছে, এই 1 এই লাইন এসে এই আম তো গোনা হয়ে গেছে। এই আম গোনা হলে এটাকে ফোর্সফুলি কি করতে হবে? দেখুন এটা যেটা গোনা হয়ে যাচ্ছে, এটাকে আমি লুপের মধ্যে বাড়িয়ে দিই, ফোর্সফুলি আমি সেটাকে ক্যারিটাকে আবার 0 করে দিচ্ছি, ফোর্সফুলি এটাকে 0 বানিয়ে দেবো। এবার 0 হয়ে গেল, গোনা শেষ, 0 বানিয়ে দিচ্ছি। ঘুরে যে সার্কুলেট করা মানে আবার ঘুরে আসে বসবে, মনে করে দেখুন সার্কুলেট মানে ঘুরে এসে বসবে, কোনো বেশ কাটা যাবে না। এবার আবার এই 0 কে বের করলাম, এই 0 কে এখানে বের করলাম, 0 তো আমি গুনবো না, তাহলে আগে 1 ছিল সেই 1 এখানে রিপিট হবে, 0 গুনবো না, তাহলে এই 0 আবার শুরুতে চলে আসবে, প্রতিবার একটা করে 0 অ্যাড হবে, এখানে 1 হবে, এই 1 কে গুনবো, আগে ছিল 1 এখন হলো 2, আবার এটাকে ফোর্সফুলি 0 বানাবো, মানে আবার শুরুতে নিয়ে আসবো, আবার 0 আসবে, গুনবো না, এখানে পরের বার 1 আসবে, 1 গুনবো, 3 হয়ে যাবে, এই 1 আর ফোর্সফুলি 0 মানে সামনে নিয়ে যাবো। দেখুন আস্তে আস্তে 0 সংখ্যা বাড়তেছে। এট লাস্টে যে যখন আমি এই 1 কে গুনবো তখন এটা 4 হয়ে যাবে, এবং এই 1 কে 0 বানাবো, 0 বানিয়ে সামনে 0 নিয়ে আসবো, তখন দেখেন তো ঘুরে যখন R1 এর ভ্যালু এখন কি আসবে, সবগুলো 0 হয়ে গেছে, লাস্টের লাইন সব 0 হয়ে যাবে, মানে কি জান এই মুহূর্তে আমি R2 এর ভ্যালু কত পেলাম? আচ্ছা 4। তাহলে আমার রেজাল্ট হচ্ছে R2 এর ভ্যালু 4। তাহলে এখানে আমি বলতে পারি 8টা বিটের মধ্যে 4টা 1। এই প্রসেস অ্যাপ্লাই করে আমাদের রেজিস্টার মাইক্রোপ্রসেসর একটা রেজিস্টারের মধ্যে কয়টা 1 আছে সেটা বের করতে পারে। তাহলে কয়টা 1 আছে সেটা যদি বের করতে পারে, কয়টা 0 আছে সেটা সহজেই বের করা সম্ভব। 8টা বিট, তার মধ্যে 4টা 1 আছে, তাহলে 4টা 0 আছে, কিন্তু এই উপায়ে মাইক্রোপ্রসেসর 0 বের করেন। বলেন ফ্লো চার্ট যদি বলতাম 0 কয়টা আছে সেটা কিভাবে করব? হাউ মেনি নাম্বারস অফ zeros are there in R1? শর্ট সুবিধা প্রসিডিউর কে বলতে পারেন, চেঞ্জ হবে কোথায়? R2 equals to 0, এটা কি ফিক্স থাকবে না চেঞ্জ হবে? মানে ঝুড়ি প্রথমে খালি করতে হবে না করতে হবে না? মানে এখন আমি 55 গুনবো, ওই বটগাছের নিচে 1 আছে, 55 আছে, 55 গুলো 0, আমি শুধু 55 গুনবো, 1 তো গুনবো না। ওকে, তাহলে এটা খালি করলাম, এটা ফিক্স, ঠিক আছে। এবার বলেন t এর ভ্যালু কি হবে? ফোর্সফুলি কি এবার 0 করব না ফোর্সফুলি অন্য কিছু করব? 1 হয়ে যাবে, কারণ আমি তো
জিরো গুলাকে গুনবো, জিরো গুলাকে গুনে মানে এই যে জিরোটাকে গুনবো, জিরোটাকে গুনে ফোর্সফুলি ওয়ান বানিয়ে সেটাকে ওয়ান হিসেবে পাঠিয়ে দিতে হবে, রাইট? বুঝা গেছে? এখন বলেন আর ওয়ান এর ভ্যালু কখন ডান হবে? আর ওয়ান এ 8টা বিট আছে, 8টা বিট কখন ডান লিখবো, মানে কখন আর জিরো থাকবে না, আমি জিরো সবগুলো বলতে চাই, ওয়ান কখন পাবে, জিরো থাকবে না, সবগুলো কি ওয়ান বলি? পাবে। Yes, so সবগুলো ওয়ান হবে এটা। ভেরি গুড, সবগুলো ওয়ান হলে আর ওয়ান এর ভ্যালু জিরো হবে। তাহলে এখানে ইকুয়ালস টু জিরো না দিয়ে লিখতে হবে সবগুলো ওয়ান, 1 2 3 4 5 6 7 8, এইভাবে লিখলে বাইনারি দিয়ে লিখতে হবে। আর যদি ডেসিমেলে নেন তাহলে 256 টু দি পাওয়ার 8, বুঝতে পেরেছি? আর ওয়ান ইকুয়াল টু 8টা ওয়ান হলে ডান, আর গুণাগুণির দরকার নেই, শেষ গুণাগুণ। বা শুরুতেই যদি পেয়ে যেতে তাহলে ভালো হয়। যদি নট ইকুয়াল টু 8টা ওয়ান হয়, নট ইকুয়াল টু এটা সমান হলেই, এটা সমান না হলে, এটা না হলেই না একটা জিরো হলো আছে, তাহলে আমাকে গুনতে হবে। এবার সে সার্কুলেট করবে, প্রতিবারে সার্কুলেট করবে। এবার বলেন তো সার্কুলেট করে এই নম্বরটা চিন্তা করা, এই সার্কুলেট করে কি 1 কে গুনবে সে? 1 কে গুনবে? নো, এটা জিরোই হবে। না স্যার কমবে না। 1 শুরুতে এখানে চলে আসবে, 1 চলে আসবে এখানে, তো তারপর এই জিরো এখানে চলে আসবে, জিরো কে গুনবে, ইয়েস। গ্রাফের পরিবর্তন, ফ্লোচার্টের পরিবর্তনটা কিরকম হবে? ফ্লোচার্টটা আমি সুন্দর করে এঁকে দিচ্ছি। এটা 1 হবে, 8 1 অথবা 256, যেটা লেখেন 8 1 বাইনারিতে, এটা নট ইকুয়ালস টু এই উপরের ভ্যালু, উপরের ভ্যালুটা হবে, এখানে হবে 1, এখানে হবে 0, এই এতটুকু চেঞ্জ করলে কি আমার ফ্লোচার্ট ওকে হয়ে গেল? সবাই বুঝতে পেরেছি? মজার স্যার বিষয় এটা এই কোশ্চেনটা জিনিসটা, হ্যাঁ বলছি মজার বিষয় এই জিনিসটা আমি ওয়ান বের করে সেটা দিয়ে মাইনাস করা, কিন্তু আসলে কি এই দুটো লজিক দিলে যেটা চেঞ্জ হয়ে যায় ফ্লোচার্ট, বুঝতে পেরেছেন কি? মানে 1 বের করলে তো মাইনাস করে 0 বের হয়ে যায়, এটা তো বেসিক লজিক, কিন্তু সেই লজিকের বাইরে ফ্লোচার্টটা এইভাবে করে চেঞ্জ করতে হয়, এটা কোথাও বইও না। তাহলে প্রশ্ন আসবে কি, ড্র এ ফ্লোচার্ট ফর কাউন্টিং দ্য নাম্বার অফ 1s ইন রেজিস্টার R1, রেজিস্টার R1 না দিয়ে বলি যদি রেজিস্টার R5, তাহলে এই ভ্যালুটা কি লিখবেন? R5, শেষ। যদি বলি গুণে 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 রাখতে হবে R4 এর মধ্যে, তাহলে এটা লিখবেন R4, শেষ। এটা লিখবেন R4, এটা লিখবেন R5। মানে রেজিস্টারের সংখ্যা চেঞ্জ হতে পারে, নাম চেঞ্জ হতে পারে, আর কোনো কিছু চেঞ্জ হবে না। সবাই বুঝতে পেরেছি? এখন আবারও একই ভাবে যদি বলি এটা হেক্সাডেসিমাল ভ্যালুতে লিখতে হবে, তাহলে কি করবেন? এই চারটাকে কি বলা যাবে? 3। এই চারটাকে কি বলা যাবে? 1 2 4 মানে 5। আর যেটার 1 বিটের আছে ভ্যালু, ওইটাকে হেক্সাডেসিমালে নিতে হলে কোন দিকে শূন্য বসাতে হবে? এটা 1 আছে, তাহলে কোন দিকে শূন্য বসাতে হবে? বাম সাইডে। বাম সাইডে 3টা শূন্য বসিয়ে, হ্যাঁ, তাহলে মানে এটা 1, এটা 1ই আছে। এটা কত হবে? বাম সাইডে শূন্য বসাতে হবে, বাম পাশে শূন্য বসালে এটা 1, এটাও বাম সাইডে শূন্য। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আর কি এগুলো তো এগুলো কি ভ্যালু বলেন তো? ডেসিমাল ভ্যালু। এটাকে হেক্সাতে নিতে হলে আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারেন। জিরোকে যদি বাইনারিতে নেন তাহলে কি হবে? 4টা জিরো, আমি রাইট? 1 কে নিলে কি হবে? 0 0 0 1, এই 1 কে নিলেও 0 0 0, সরি 0 0 0 1, 2 কে নিলে কি হবে? 0 0 1 0, এটাকে নিলে কি হবে? 0 0 1 0, এগুলো হচ্ছে বাইনারি নম্বর লিখতেছি। এটাকে নিলে 0 0 1 1, আর এটা 0 1 0 0। এখন বলেন তো এগুলা বাইনারি, আর এই 4 বিটের বাইনারি আর 4 বিটের হেক্সাতে কোনো ডিফারেন্স হবে না? হবে না? অবশ্যই হবে। হেক্সা হলে এই 4 বিটের ইকুয়ালস টু হয়ে যাবে কি? প্রথমটা হয়ে যাবে কি? 1 বিট 0 হেক্সাডেসিমাল নিয়ম, পরেরটা হচ্ছে 1, পরেরটা হচ্ছে 1, পরেরটা হচ্ছে কি 2। মানে এক কথা এই ভ্যালুটা হেক্সাডেসিমাল ডেসিমাল দুটো সেম, যেহেতু মাত্র 4 বিটের। এটাও 2, তারপরটা কি 3, তারপর লাস্টেরটা কত 4। এগুলা কি হিসেবে লেখা যাবে?
হেক্সা হিসেবে লেখা যাবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে পরীক্ষার প্রশ্ন সবাই আশা করি ধরতে পারছেন। পরীক্ষায় এই ফ্লোচার্টটা যদি চাওয়া হয় তাহলে দিবেন, না চাওয়া হলে এইটা দিলেই হবে। এই টেবিলটা আপনাকে তৈরি করতে হবে, কিন্তু কনসার্ন থাকবেন স্টোর হবে যেটা, সেটা হচ্ছে ডান পাশে, আর যেটা চলবে মানে যেটার মধ্যে প্রাইমারি নাম্বারটা আছে সেটা বাম পাশে লিখতে হবে, তাহলে আপনাদের ভুল হবে। ক্লিয়ার? সিলেবাস কমপ্লিট। সবাই বলেন কংগ্রাচুলেশন স্যার। কংগ্রাচুলেশনস স্যার। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। এত বড় একটা কোর্স, যেটা অনেক বড় একটা কোর্স, সেই কোর্সের প্রথম থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য, এবং আমি খুবই খুশি। এবং সত্যিকার অর্থেই ম্যাক্সিমাম কিন্তু এই কোর্সে ভালো করেছেন আপনারা, এই এই সেকশন থেকে ম্যাক্সিমাম। এবং আমি দেখেছি, আমি ভাবতাম যে কোশ্চেন না করলেই হয়তো বা ওরা বুঝতেছে না, কিন্তু এখানে অনেকে কোশ্চেন বেশি করেননি, কিন্তু তারপর আপনারা নিজে নিজেই বুঝতে পেরেছেন, তার মানে অ্যাটেনশনটা অনেক বেশি ছিল আপনাদের। কুইজের জন্য যেটা করবেন, কুইজ বেসিক্যালি এই লেকচার 3 থেকে শুরু করে সবগুলো কুইজের অংশ। আমি গুরুত্ব দিয়ে বলবো এএলইউ ডিজাইন, এএলইউ যে আমি প্র্যাকটিস শিটটা দিয়েছি, এটা বেশি করে দেখবেন, এটা যেন মিস না হয়। যারা পারেন না তারা প্লিজ বন্ধু বান্ধবের সাথে বসে বসে এটাকে ক্লিয়ার করার চেষ্টা করেন। এএলইউ ডিজাইনটা এটা খুবই সিম্পল, এতক্ষণ করে আসছেন ওরকম। আমি তারপরে একটু ধরিয়ে দিই। পরীক্ষার মধ্যে এরকম ম্যাথও থাকবে, এই ম্যাথের জন্য এইটাকে বলা হয় আউটো ফাংশন। এই দুইটা কলাম ধরে আমরা এএলইউ করে থাকবো। 8টা অপশন আছে, 8টা অপশনে 12টা আউটপুট। এগুলোকে আপনাকে প্রথমে লিখে নিতে হবে। এই যে 12টাকে কিভাবে লিখবো, এভাবে থেকে এভাবে সাজাবেন, এটা ঠিক। তারপর ওই কোশ্চেন দেখে দেখে, এই কোশ্চেন দেখে দেখে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর, এটাকে 4 নম্বর, এভাবে করে সাজিয়ে দিতে থাকবেন। 5 6 7 8 9 10 11 12 দেখে দেখে সাজিয়ে লিখলাম এগুলাকে, এই যে। তারপরে আপনাকে জানতে হবে এক্স এর ভ্যালু আর ওয়াই জেড এর ভ্যালু কি। এক্স এর ভ্যালু সবসময় প্রথম আটটাতে এ হবে, আর জেড এর ভ্যালু প্রথম আটটাতে 0 1 0 1 হবে। শুধু এই ভ্যালুগুলোকে চেঞ্জ করবে। তাহলে এইখানে এ আছে, এ বানাবো কিভাবে, a প্লাস 0 দিলে এ হয়ে যায়, a প্লাস 0 প্লাস 1 দিলে 1 হয়ে যায়। আর একটা যদি আপনি পেয়ে যান ওয়াই এর, সেকেন্ডটাও সেম রিপিটেশন হবে। একটা যদি পেয়ে যান সেকেন্ডটাও রিপিটেড হবে, প্রথমটা যদি পেয়ে যান সেকেন্ডটা রিপিট, এটা পেয়ে গেলে সেম। এভাবে করে আমি প্রত্যেকটা আউটপুট ফাংশন বের করবো, ইনপুট বের করবো এক্স ওয়াই জেড। এবং লাস্টের চারটাকে বলছি মেমোরাইজ করতে। কেন মেমোরাইজ করতে, এগুলো প্রমাণ দেখিয়েছেন ক্লাস, কিন্তু প্রমাণ দিয়ে করতে গেলে অনেক টাইম লেগে যাবে। এমন হতে পারে বা এর ডিজাইন পরীক্ষা আসবে, এটাও হতে পারে। তারপর আপনি শিখে রাখতে হবে স্যার। তাহলে a প্লাস বি 0 0, a b 0, a প্লাস বি বার b 0। যদি অর গেট হয় তাহলে a প্লাস বি এক্স এ যাবে, ওয়াই তে 0 যাবে। এক্সাম হলে a আর b যাবে, এন্ড হলে a প্লাস বি বার যাবে, অর হলে a 1 যাবে। এই পর্যন্ত কাজটাই বেসিক কাজ, যেটা বলা হয় ইকুয়েশন, মানে ইনপুট ফাইন্ড আউট করা। ইনপুট যখন ফাইন্ড আউট হয়ে যাবে, বাকিটা তো আপনার ডিএলসি করে কে ম্যাপ করা। এক্স এর জন্য যখন কে ম্যাপ করবো, তখন আমরা 8টা বক্স রাখবো এভাবে করে, প্রতি ঘরে কি কি বসে, 0 0 0 তে কি বসে সেটা এখানে লিখবো, 0 0 1 এ কি বসে সেটা এখানে লিখবো। এভাবে করে এই ভ্যালুগুলো আমি লিখে নিয়েছি এক্স এর জন্য। তো উপরে 4টা আর নিচে 4টা, টোটাল 8টা ভ্যালু। তারপরে কে ম্যাপ করেছি গ্রুপ, মাথায় রাখতে হবে ম্যাক্সিমাম মেম্বারের মিনিমাম গ্রুপ। তাহলে এইটা নিয়ে 8টা নিয়ে একটা গ্রুপ হয়ে গেছিল, সেখানে আউটপুট আসছিল এ। আবার বি এবং বি বানিয়ে একটা গ্রুপ আসছিল, সেখানে আউটপুট বি বার। তারপরে করে সেখানে আউটপুট হচ্ছে এটা, সরি এটা যোগ করে আমরা এক্স আই পেয়ে গেছি। একইভাবে আমরা ওয়াই আইও পেয়েছিলাম, ওয়াই আইও আমরা 0 বি 1 বি বার বসিয়েছি, 0 বি 1 বি বার এটা বসিয়েছিলাম, এখান থেকে আমরা ওয়াই আই পেয়েছিলাম, এবং ফাইনালি জেড আই পেয়েছিলাম। তারপরে আপনাকে 3টে ইকুয়েশন যখন আপনার হাতে চলে আসবে, তখন আপনি ডিজাইন করবেন। ডিজাইন করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে উপরে অ্যাড্রেসিং গুলোকে টেনে নিচে এগুলাকে একে একে এক্স ওয়াই জেড এ বসানো। যদি 2 বিট বলা হয় তাহলে হুবহু যা ছবি এখানে দেখতে পাচ্ছেন তার নিচে রাখতে হবে। এই বিটাকে এই যে এখানে এঁকেছে, এই বক্সটা দেখুন, এখানে ওই জিনিসটা লিখতে হবে z2 x2 y2 আর ডটেড লাইন টেনে দিতে হবে। এখানে সি আউটটা পরেরটার জন্য সি যাবে, এখানে s2 বার হবে। এই হচ্ছে ডিজাইন। অনেকেই যারা ক্লাস করেনি তাদের একটু কম বুঝতে পারেন, আবারও বলছি বন্ধুদের সাথে বুঝতে হবে, এটা অনেক বড় একটা পড়াশোনা, বসে ক্লিয়ার করে নেবেন। এই হচ্ছে কুইজের মেইন টপিক, এএলইউ ডিজাইনিং। কুইজ 2 এর জন্য মেইন টপিক এএলইউ ডিজাইনিং। বলুন স্যার, ডিজাইনটা যদি 3 বিট থাকে তাহলে ওই 3টা বক্স দিয়ে দিব, বাট হচ্ছে ডট ডট দিয়ে দিব।
একটা, দুইটা, তিনটা, তিনটা মানে আনবেন। একটা কমপ্লিট করবো, প্রথমটাতে আপনি বাকিগুলোতে সব dotted দেখাবেন, করবো। প্রথমটাতে সব দেখাবেন, কিন্তু পরেরটাতে সব ডটেড লাইন, সব ডটেড লাইন। এটা তো ডটেড লাইন, এখানে ডটেড লাইন। আর এখান থেকে শুধুমাত্র সি আউটটাকে ক্যালকুলেশন করবেন। এখান থেকে এটা সি আউটটা সিন হয়ে যাবে, এখানে এস টু বার, এখান থেকে ঢুকে যাবে, এখান থেকে সি আউট হয়ে যাবে, এখান থেকে এস টু বার। বুঝে গেছে? লিঙ্কটা এখানে, আর কিছু না। এই হচ্ছে এটা ডিজাইনিং। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং ফর ইউর নেক্সট কুইজ। এই হলো ডিজাইনিং লেকচার 3। আই গো টু দ্য লেকচার 4। 4 এর মধ্যে লেকচার 3 তার একটা পার্ট আছে বাস অর্গানাইজেশন। এটা কুইজে তেমন আমি দেব না। বাস অর্গানাইজেশন এটা তেমন কুইজের জন্য ইম্পর্টেন্ট না। আর কুইজের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমি একটা বলে দিই, লেকচার 4। লেকচার 4 এ কন্ট্রোল ওয়ার্ড লিখে রাখতে পারেন। লেকচার 4 এর 20 নাম্বার পেজ আমি লিখে দিচ্ছি। লেকচার 4 20 নাম্বার পেজ, কন্ট্রোল ওয়ার্ড, এটা ইম্পর্টেন্ট। তারপরে লেকচার 5। স্যার লেকচার 4 এরটা থেকে কোশ্চেনটা কিভাবে হবে? কোশ্চেন আমি সরাসরি বলে দিব এগুলো ওই লেকচার 4। আমি কিন্তু প্রতি টপিকের আগে কোশ্চেনের কথা বলে দেই, আপনারা হয়তো ভুলে গেছেন। এইটা কোশ্চেন, এটা দিয়ে দেওয়া হবে, আপনাকে শুধু এটা বের করতে হবে। মাইক্রো অপারেশন দেওয়া থাকবে, এপিডিএফ সিন বের করতে হবে। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তুই এখন শুধু কুইজের ইম্পর্টেন্ট টপিকগুলো বলছি। হ্যাঁ, তারপর আমি ফাইনাল ইম্পর্টেন্ট টপিক বলে দিব। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট না। শিফটার ডিজাইনিং পেজ নম্বর কত বলবো? এটা পেজ নম্বর 11, 12। শিফটার ডিজাইনিং লেকচার, এটা কত? লেকচার 4 পেজ নম্বর 11, 12 লিখছেন? জি স্যার। পেজ 11, 12 এর আগে কত বললাম পেজ নম্বর? কোন লেকচারে? লেকচার 4 এর পেজ 20 বলছি। 20 11, 12, 20 একটু লিখে, এগুলো মানে সব পড়ানো হয়ে গেছে আপনাদের, একটু চোখ বুলাবেন। আর 11, 12, 20 গেল। এটা কি লেকচার 5? লেকচার 5 এ এগুলা দেখতে হবে না আমার। লেকচার 6 এ, লেকচার 6 কুইজের জন্য বেশি দেব না, কুইজ শর্ট করে দিচ্ছি। এগুলো প্র্যাকটিস করবেন আর কি। এই যে মাইক্রো ইনস্ট্রাকশন পেজ নম্বর 12 লেকচার 6। বুঝে গেছে? নাকি এই লেকচার 6 বাদ দিয়ে দিব কুইজের জন্য? প্রশ্ন হয়ে গেলে করবেন না তো, বাদ দিলে ঠিক আছে। এইগুলো এএলইউ করবেন। লেকচার 4 এর পেজ নম্বর 11, 12, 20 করবেন। এএলইউ করবেন লেকচার 4 এর পেজ নম্বর 11, 12, 20 করবেন। আর লেকচার 6 এর 12 করবেন। ঠিক আছে? তাতে এএলইউ আছে। ক্লিয়ার? স্যার লেকচার 5 থেকে তাহলে কিছু দিলেন না? লেকচার 5 থেকে কিছু দেইনি, মানে কুইজের জন্য দেইনি, এটা কুইজের সিলেবাস। এখন আমি দেব ফাইনাল ওভারঅল। একটু খেয়াল করুন। ওভারঅল যেটাকে তবারক বা সাজেশন বলা হয়, যেহেতু দিস ইজ দ্য লাস্ট ক্লাস, এই সাজেশনটা মনোযোগ দিয়ে খাতায় লেখেন, মনের মধ্যে লেখেন, মনোযোগ দিয়ে শুনবেন। ডু নট রেকর্ড, ডু নট টেক স্ক্রিনশট, ডু নট পাস দ্য সাজেশন টু এনি আদার ওয়ান। এটা যদি করেন, এটার মতো খারাপ কাজ আর হবে না। তো দিস ইজ অনলি ফর ইউ। একটা একটা লেকচার ধরে ধরে আগাবো। কোশ্চেন দেখে ঘাবড়াবেন না, মনে রাখবেন এর চাইতে যে কোশ্চেনই আসুক, এর চাইতে কঠিন কোশ্চেন আপনি অ্যান্সার করতে পারবেন। যদি কোশ্চেন হয়তো বা আপনার কেস স্টাডির মতো চিন্তা করতে হতে পারে। লেকচার 4 মানে লেকচার 4 না, সরি লেকচার 1, এটাকে আগে 1 বানান, এটা মনে মনে আবার ভুল করেন, এটা আমাদের আপডেট করতে হবে। ঠিক আছে? লেকচার 1, লেকচার 1 এ পেজ নম্বর 7, 9, 10, 11, 12 7, 9, 10, 11, 12 7, 9, 10, 11, 12 লেকচার 1 সবাই লিখছেন? দিস ইজ ইম্পর্টেন্ট। তার মানে এখান থেকে শুধু ম্যাথ,
ম্যাথের চেঞ্জ বা পরিবর্তন কিরকম, সব এরকম থাকবে। আমি এইটা 25-এর জায়গায় বলে দিলাম 110111111, এটাকে পারবেন না বের করতে ডেসিমেলে? জি স্যার। ইয়েস স্যার। ভ্যালু চেঞ্জ করে ডেসিমেল, এটা ডেসিমেলে বের করে ম্যাথ করবেন। যেটাই থাকুক আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। বড রেট আমি যা দিয়ে দেবো, ধরুন আমি বড রেটের ভ্যালু দিচ্ছি 19,200, তারপরে কি আর নাই? ইয়েস, দ্বিগুণ আকারে বাড়তে থাকবে। ধরে নিতে হবে এটা অলরেডি জানেন বাউড রেটটা কতটুকু দেওয়া যায়। এই ম্যাথ প্র্যাকটিস করবেন। লেকচার 1 ডান, এখানে আর কিছু দেখতে হবে না। লেকচার 2 স্যার একটা কোশ্চেন ছিল এখানে। বলুন। স্যার এই বড রেটের হচ্ছে যে সিকোয়েন্সটা, এটা কুইজ 1-এ প্রথম তিনটা হচ্ছে দ্বিগুণ বাড়ছে, পরের তিনটা হচ্ছে দ্বিগুণ করে বাড়ছে। না না তাহলে না না ভুল দেখেছেন। আমি বলে রাখি, প্রথম পেজে কোশ্চেন আমার মনে আছে 24-এরটা 48 হয়েছে, 48-এরটা 96 হয়েছে, তারপরে হওয়ার কথা হচ্ছে 19,200। এটা কিন্তু ইরেগুলার, অনেক আগেই বলে রাখছি 14,400, কিন্তু এরপরটা দেখবেন দ্বিগুণই বেড়েছে, 19,200 দ্বিগুণ। বুঝতে পেরেছেন? আছে সব দ্বিগুণ জি আকারে স্যার। বাড়তে থাকবে। তারপরে যদি র্যান্ডমলি আমি কোনো স্পেসিফিক ভ্যালু দিয়ে দিই, ইউ নিড টু কনসিডার দ্যাট ওয়ান। কিন্তু লাস্টের যে বিটটা হবে, লাস্টে ধরেন দেওয়া আছে 1 লাখ, কথার কথা বললাম, তাহলে এর পরের বিটটা আমি দেইনি, ডটেড লাইন দিয়ে দিয়েছি, তাহলে তারপরটা হবে 2 লাখ, তারপরটা হবে 4 লাখ, তারপরটা হবে 8 লাখ, এভাবে করবা। ওটা না, যেগুলো আমি ফিক্স করে দিয়েছি সেগুলো ফিক্স, এর মধ্যেই ধরতে হবে। আর তারপরে যদি ডটেড লাইন এবং আপনার কনসিডারের প্রয়োজন হয়, তখন দ্বিগুণ আকারে বাড়তে থাকবে। গেট ইট? ওকে স্যার। ওকে, এটা হচ্ছে লেকচার 1, যেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। এখানে কিন্তু দেখুন আমি ফুল পড়াইছিলাম, আপনাদের মনে আছে কিনা যে প্যারালাল কমিউনিকেশন কি, সিরিয়াল কমিউনিকেশন কি, তারপরে ইউএসএআরটি কি, ডিফারেন্সটা কি, তারপরে কিভাবে করে বডি এরর বা ইউবিবিআর এর মানে কি, এগুলো সব থিওরিতে পড়ানো হয়েছে, কিন্তু পরীক্ষার জন্য থিওরি ইম্পর্টেন্ট না। অ্যাডভান্টেজ এগুলো মুখস্থ করতে করতে আপনাদের শেষ জীবন। স্লেভ মাস্টার মনে পড়ে? প্রচুর থিওরি কিন্তু পড়ানো ছিল জি স্যার, এখানে। মনে পড়ে। এগুলো পরীক্ষার জন্য দরকার নাই বা কম ইম্পর্টেন্ট, দরকার নেই বলা যায় না। লেকচার হচ্ছে পালসিক মডুলারাইজেশন টেকনিক। মাঝবি প্রশ্ন আসবে। প্রশ্ন কোথা থেকে আসবে? চলে যায় একদম লাস্টে, পেজ নম্বর লেকচার 2 পেজ নম্বর 25, 26, 28, 25, 26, 28, 26 এর পরে 7 প্লাস 27, 27, 26, 25, 27। এইগুলা কি কোড আপনাকে লিখতে বলা আছে? কি আসবে এখান থেকে বলুন তো, মনে করে দেখুন। এটা হচ্ছে লেকচার 2। স্যার এই কোডটা দেওয়া থাকবে, এখান থেকে কোশ্চেন, এখান থেকে এক্স্যাক্টলি। আমাদের তাহলে প্রথম কথা আপনাকে বলে দিই, সবাই লেকচার 2 এর জন্য মেমোরাইজ করবেন। পরীক্ষায় কোশ্চেনে জায়গা না হলে এটা হয়, কিছু করার নেই বাবা, তার কোশ্চেনে জায়গা হচ্ছে না। মেমোরাইজ করবেন টেবিল নম্বর 5। কয়টা গেলে মেমোরাইজ করবেন বলেন তো? যেগুলাতে এই যে ধরেন এই যে লাল কালি ফার্স্ট পিডব্লিউএম, 101 ফেস কারেক্ট পিডব্লিউএম, ফেস কারেক্ট, এই 4টা ভ্যালু মেমোরাইজ করতে হবে। 6টা বলে 6টাই করুন, 7টা বলে 7টাই করুন, যেখানে এগুলো আছে। বোঝা গেছে? আমাদের কোশ্চেন অনেক লং হয়ে গেলে আমরা অনেক সময় দিতে পারি না, এগুলো একটু মুখস্থ করতে হয়। তাহলে পেজ নম্বর 5 মেমোরাইজ, নাহলে কিন্তু অ্যান্সার করতে পারবেন না প্রশ্ন আসলে। বোঝা গেল? ওকে, তারপরে এই টেবিল আমরা দিয়ে দেবো কম 0, B1 কম 0, আশা করি দিয়ে দেবো। তারপরে একটু মাথায় রাখেন B1 B0 এর ভ্যালু দিলে কেমন হয়, এইটা তারপরে এইটা। তাহলে প্রশ্ন কেমন আসবে? আবার 26 এ চলে যাবে। প্রশ্ন আসবে এরকম একটা কোড দেওয়া থাকবে, বলা হবে এটা কি ইনভার্টিং না নন ইনভার্টিং, এটা কি ফেজ কারেক্ট না ফার্স্ট পিডব্লিউএম, টাইমার 1 না টাইমার 0। এগুলো ডিসিশন নিতে হবে এখানে দেখে। এটা হচ্ছে টাইমার 0, WGM এর ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ওই যে টেবিলে যেটা মেমোরাইজ করবেন, ইনভার্টিং নন ইনভার্টিং। ধরেন আসলে ফেজ কারেক্ট ইনভার্টিং, তাহলে ফেজ কারেক্টের জন্য আপনার যে ফ্রিকোয়েন্সি সূত্র আছে সেটা বসিয়ে ফ্রিকোয়েন্সি বের করতে হবে। আর ফার্স্ট পিডব্লিউএম হলে সেটা বসিয়ে ফার্স্ট পিডব্লিউএম বের করতে হবে। দুইটা ম্যাথ থাকলে দুইটা আলাদা করতে হবে, একটা থাকলে একটা করতে হবে। এই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করছিলেন, সবাই পারছিলেন, আমি দেখেছি। বোঝা গেছে? ওইটার জন্য। আর ছবি যদি আসে কখনো, ছবি চাই, তাহলে এটা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম ফার্স্ট পিডব্লিউএম এর জন্য, আর এর পরেরটা হচ্ছে ফেজ কারেক্ট পিডব্লিউএম এর জন্য টাইমিং ডায়াগ্রাম। তাহলে পেজ নম্বরগুলো আবারও বলছি। তো কত যেন 25, 26, 27, 25, 26, 27 এর পরে হচ্ছে
11, 25, 26, 27 এর পরে 11, 12, 13, 14, 11, 12, 13, 14 ম্যাথ আর কি। তারপর হচ্ছে 17, 11, 12, 13, 14, 17 এগুলো ম্যাথ গুলো ভালো করে দেখবেন। তারপর হচ্ছে 20, 20 এইগুলা দেখবেন, ম্যাথ দেখবেন। আর টেবিল তো বললামই করতে হবে, 5 নম্বর টেবিল, এটা মেমোরাইজ করতে হবে। বাকি টেবিল হয়তো আমরা দিয়ে দেবো। টেবিল লাগবে কোন কোন পেজ সেটাও বলে দিই। 5 নম্বর পেজে টেবিলটা লাগবে, আর লাগবে 6 নম্বর পেজে, 7 নম্বর পেজে। এই 3টা টেবিল একটু দেখে রাখেন। এটা কত নম্বর লেকচার বললাম? 7, লেকচার 2 কোন না, আমাদের সিরিয়াল লেকচার 2। 11, 12, 13, 14, 17, 20, 5, 6, 7, 7। আর এখানে কিন্তু পরে লাস্টের 3টা কত বলেছিলাম? 25, 26, 27 নাকি? স্যার। এগুলো মিলিয়ে আর কি ম্যাথ। এই ম্যাথগুলো অনেক চারিদিক থেকে আসে। আশা করি সবাই এখানে ধরতে পেরেছেন। তারপরে আমরা একটু পরেরটায় চলে যাই। তারপর হচ্ছে লেকচার 2 এর পরে স্যার লেকচার 3। এগুলো কি এখন নিডের মতোই পার্ট পার্ট হয়ে থাকবে কোশ্চেন? পার্ট পার্ট হয়ে থাকে। হ্যাঁ, ধরেন কোশ্চেন 1 এ এর ডিজাইন দিলাম, কোশ্চেন 2 তে দিলাম এই যে এইটা, দুইটা কোড দিলাম, দুইটা কোড দিলাম একটা। কোনো এমসিকিউ থাকবে না, 4টার মধ্যে 4টি অ্যানসার করতে হবে। আসুন আগে একটু শেষ করে আসি। লেকচার 3, লেকচার 3 তে এএলইউ খরচ, এএলইউ ডিজাইন না আসলে এএলইউ ইকুয়েশন আসতে পারে, এএলইউ দিয়ে শিটটা ডিজাইন হতে থেকে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস আমাদের পেয়েছি। আর এই যে বাস অর্গানাইজেশন গুলো দেখেছিলেন, এগুলো ওয়ান কাইন্ড অফ থিওরিটিক্যাল। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কুইজে দেই না, মানে মেইন পরীক্ষায় আসে না, যেহেতু একটু থিওরির মতো স্টেপ 1 দেখতে হয়। তো এখান থেকে শুধু এএলইউ করলে হবে। লেকচার 3 লেখেন এএলইউ ডিজাইন, লেকচার 3 এএলইউ। বাস অর্গানাইজেশনটা একটু চোখ বুলিয়ে রাখেন, আসলে এসে করতে পারে। যদি কঠিন কোশ্চেন হয় তাহলে আসবে না, সহজ কোশ্চেন হলে নাও আসতে পারে। ফিগারটা দিতে হবে নাকি শুধু স্টেপ গুলা? ফিগার প্লাস ব্যাখ্যা দিতে, ফিগার প্লাস ব্যাখ্যা স্টেপ। এএলইউ তে হচ্ছে লেকচার 3 তে হচ্ছে এএলইউ টা মোস্ট প্র্যাকটিস করবেন, আমি আলাদা দিয়ে দিয়েছি। আর সাথে হচ্ছে বাস অর্গানাইজেশন গুলা এটা চোখ বুলিয়ে দেন, কম ইম্পর্টেন্ট। বাস অর্গানাইজেশন হচ্ছে 3 ধরনের হয়, এটা একটু কম ইম্পর্টেন্ট এক স্টাইল। লেকচার 3 শেষ। লেকচার 4 এ আসি। এখন লেকচার গুলো অলরেডি আপনারা জানেন কি কি আছে। লেকচার 4 এ পেজ নম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট, পেজ নম্বর 3। এটা কি আছে, কিভাবে প্রশ্ন আসবে? ছবি চাইতে পারি আমি, ছবি আঁকবেন, অথবা বলতে পারি একটা কথা খেয়াল করেন, যে কোনো একটা অপারেশন আছে, ধরেন x5 এর সাথে, যদি সবাই মনোযোগ দেন, এটা পারা উচিত যদি পরীক্ষা এরকম আসে। 8 কে যোগ করলাম, খেয়াল করেন, এবং এটা ভ্যালু রাখলাম আর 5 বলা হলো এটা স্ট্যাটাস, এই স্ট্যাটে ভ্যালু কত হবে লেখা। তাহলে r1 এর r2 এর তো একটা ভ্যালু নিশ্চয়ই দেওয়া থাকবে, তাই না? r1 এর ভ্যালু আছে ধরেন 1010, বা আপনি একটা ভ্যালু পেয়েছেন কিছু একটা, এরকম করে 8 এর একটা রেজাল্ট পাইছেন, যোগ করে আপনি একটা রেজাল্ট পাইছেন 101। এইটার স্ট্যাটাস কত হবে এটা আপনাকে দেখাইতে হবে। তাহলে এইটা কয় বিটের, এটা কয় বিটের? 3 বিটের। 3 বিটের তো কোনো সময় আউটপুট হইতে পারে না। তাহলে আমাদের 8 বিট বানাইতে হলে তাহলে কি করতে হবে? তার বাম পাশে কি বসাইতে হবে? 0 নিতে হবে। অনেকগুলো শূন্য দিতে হবে। এবার আপনি বলেন তো এইটার ক্যারি বিট কত, 9 নম্বর বিট কত হবে? এইটা আমি ভ্যালু লিখি 000000000, লাস্টে কি 101, এরকম কিছু না? একটা বিট বেশি হইতে পারে, 1 2 3 4, তারপর একটা রেজাল্ট আপনি পাইলেন উপরে কোনো ম্যাথে বললো, ওই ম্যাথের স্ট্যাটাসটা তুমি দেখাও। তাহলে আপনি এবার বলেন এইটার জেড এর ভ্যালু কত হবে? অবশ্যই কি হবে, যেহেতু সবগুলো 0 হয় নাই, সবগুলো 0 হইলে এটা 1 হয়, তাহলে এটা কি হবে ভ্যালু? জেড ইকুয়ালস টু, এটার জন্য জেড ইকুয়ালস টু 0 হবে, আমি কিন্তু বলেছি 0 হবে। ক্যারি বিট কত হবে? হাতে তো কিছু নাই, যেহেতু পরের গুলো অটোমেটিক্যালি বসাইছে, ক্যারি বিট কত হবে? 0 হবে। সাইন বিট পজিটিভ হবে, পজিটিভ হলে কি হবে? 0 হবে।
ওভারফ্লো হবে না, জিরো হবে। তাহলে স্ট্যাটাস কি হবে? সবগুলা জিরো হবে। বুঝতে পারছি? প্রশ্নের ধরন বুঝতে পেরেছেন? আপনি একটা জায়গায় এরকম কিছু করলেন, করার পর একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টের অ্যাক্রসে স্ট্যাটাস কি সেটা বের করতে বলো। অথবা আমি বলে দিলাম এটা এরকম এরকম আছে, আউটপুটটা দিয়ে দিয়েছি, বুঝলেন কথা? আউটপুটটা দিয়ে দিয়েছি আমি, এখানে আউটপুটটা আমি দিয়ে দিলাম, সেটার জন্য আপনাকে এটা বের করতে হবে। আবার আমি বলে দিতে পারি এইভাবে করে দেওয়া আছে 4টা বিট 1101, সরাসরি স্ট্যাটাস বিটই দেওয়া আছে। তাহলে তো আমি সরাসরি ডি এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 1, এস এর ভ্যালু 0, সি এর ভ্যালু 1 লিখে দিতে পারেন যে এস মানে 0 মানে পজিটিভ, জেড 1 মানে এটা নন জিরো, মানে এটা জিরো ভ্যালু, ওভারফ্লো হয়েছে, ক্যারি বিট 1। আর যদি এইটা বলা হয় তাহলে আপনাকে একটু হিসাব নিকাশ করে বলতে হবে। বুঝতে পারছেন? তাই হিসাব নিকাশ করেন তো এটার জন্য, দেখি কে কে করতে পারেন হিসাব নিকাশ, নিজেরা করেন। ধরেন এইটা দেই না, আমি সরাসরি আউটপুট দিয়ে দিয়েছি। আউটপুটে একটু বলেন এস এর ভ্যালু কোন বিটটা যাবে? প্রথম এই বিটটা, এস এর ভ্যালু তাহলে কত হবে? 1। স্যার 1 ক্যারি ভ্যালু হবে C9 টা, C9 মানে এইটার এইগুলার ভ্যালুর পরে হাতে কিছু আছে কিনা সেইটা। এখানে কি C9 জেনারেট হয়েছে? এখানে তো C8 পর্যন্ত হয়েছে, তাহলে ক্যারি ভ্যালু কত হবে? আচ্ছা 0 জিরো। 0। তারপরে ওভারফ্লো হবে এই দুইটা এক্সর করলে, তাহলে ধরেন C8 এর ভ্যালু কত? 1। 1 আর 0 এক্সর করলে কত হয় এটা আপনাকে বের করতে হবে। এখানে তো 0 0 0 1 1 0 0 0 1 1 0 1 1 এক্সর অপারেশন হচ্ছে প্রথম আর লাস্টেরটা 0 আর বাকিগুলোতে 1। তাহলে 1 0 কে এক্সর করলে 1 হবে, তাহলে এটা ওভারফ্লো থাকবে না থাকবে না? ইয়েস থাকবে। দেখেন C8 আর C9, C9 তো 0 জানেন, আর C8 হচ্ছে এই 1টা, এটা 8 নম্বর বিট, এটা 1 নম্বর বিট, এটা 8 নম্বর বিট। তাহলে যেটাকে এক্সর করলে 1 হবে। জেড এর ভ্যালু কি হবে? সবগুলো যেহেতু 0 হয় না, তাহলে জেড এর ভ্যালু হবে 0। পারবেন না এভাবে করে একটা বিট দিলেই সবগুলো ভ্যালু ক্যালকুলেট করতে? জি স্যার। মানে আপনার আইকিউ লেভেল কতটুকু সেটা মাইক্রোপ্রসেসর কোর্স আপনাকে যাচাই করবে। সোজা কথা, আপনি সব পারার পরেও কোশ্চেন বুঝতে পারবেন না, এরকম হইতে পারে। কোশ্চেন বুঝতে আবার সব পেরে যাবে। এই হলো গিয়ে স্ট্যাটাস বেসের কাহিনী। এটা পেজ নম্বর লিখে রাখুন, পেজ নম্বর 3। কত নম্বর লেকচার দেখছি আমরা? লেকচার 4 পেজ নম্বর 3। লেকচার 4 পেজ নম্বর 3 এইটা দেখবেন। তারপরে হচ্ছে শিফটার ডিজাইন খরচ, পেজ নম্বর 11 12। একটু আগে কুইজের জন্য সাজেশন দিয়েছি, পেজ নম্বর 11 12 এগুলো দেখবেন। আমার খাতা প্র্যাকটিস করবেন, কেউ দেখেন না, খাতায় প্র্যাকটিস করবেন। পেজ নম্বর 20। শেষ। তারপর হচ্ছে লেকচার 5 3 11 12 20। লেকচার 5 এ কন্ট্রোল লজিক ডিজাইন হ্যান্ড ত্যান হাবিজাবি অনেক কিছু আছে, পড়বেন ফ্লোচার্ট পুরো পাক্কা মুখস্থ টুখস্থ যা করেন সরাসরি ম্যাথ। লেকচার 5 এ পেজ নম্বর পড়বেন হচ্ছে 12। পেজ নম্বর 12 দেখবেন। এখানে 12 দেখলে হবে, 6 নম্বর থেকে বেশি প্রশ্ন। লেকচার 6 হচ্ছে এখান থেকে বেশি প্রশ্ন, এখানে সবই পড়তে হবে যা যা পড়াইছি। এটা লিখে রাখেন, লেকচার 6 হ্যান্ড নোট। হ্যান্ড নোট আমি লিখে দিয়েছি না সুন্দর করে, কোন পেজ থেকে কি করতে হবে এটা ফলো করুন। হ্যান্ড নোট সলিউশন লেকচার 6 এ, এবং সাথে হচ্ছে নাম্বার অফ 1 নাম্বার অফ 0 এগুলো কাউন্ট করা। এটা হচ্ছে পেজ নম্বর কততে আসে? পেজ নাম্বার 26, হ্যান্ড নোট প্লাস 26। এই হচ্ছে ওভারঅল সাজেশন ফর ইওর মিড টার্ম এক্সাম, ফাইনাল টার্ম এক্সাম। ক্লিয়ার এভরিওয়ান? জি স্যার, নিশ্চয়ই। একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিস করতে হবে, সব লিখে লিখে প্র্যাকটিস করবেন, কেউ দেখে দেখে প্র্যাকটিস করেন না, দেখে ভুলে যাচ্ছি, তাহলে কিন্তু আপনাদের ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, ওটা করা যাবে। কারণ একটু অ্যাটেন্ডেন্সটা ফ্রি দিন। কারো কোনো কোয়েশ্চেন বা কোয়েরিজ আছে? সামনের দিন হার্ডওয়্যার নিয়ে আসতে হবে, সেই সাথে আমাদেরকে পরীক্ষা করে দিন। আমি রোল নম্বর জানিয়ে দেবো, আশা করি। স্যার কয়টার সময়? লিখবে কি শুধু কোড লিখতে দেবেন?
সোমবার কটায় ক্লাস আমাদের? 11টায়? জি স্যার। ওকে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। স্যার বলুন স্যার, বলুন, শুনতে পাচ্ছি না। স্যার ল্যাব কুইজে কি শুধু আমাদের কোড লিখতে দিবেন? মিডটার্মে যেমন ছিল কোড লেখা আর সাথে একটু ডায়াগ্রাম দিতে বলতে পারি, ডায়াগ্রাম আঁকা, কানেকশন ও ডায়াগ্রাম, আচ্ছা, ঠিক আছে স্যার। এছাড়া কিছুই না। কিছু করার নাই। স্যার ল্যাব মেমোরি নাম্বার কতটুকু? এক্সপেরিমেন্ট 8টা স্যার অনেক বড় স্যার, ওখানে কি আমাদের হেডার ফাইল সহ সবকিছুই লিখতে হবে? মোটামুটি আসলে এটা সবকিছু লিখতে হয়। আপনারা একটু আল্ট্রাসনিক সেন্সরটা মনোযোগ দিয়ে দেখেন, বেশি গুরুত্ব দিয়ে দেখেন, ওটা থেকে প্রশ্ন বেশিরভাগ করি আমি। আর সেই সাথে ওয়েদার ফোরকাস্টিং, মানে বাকি দুইটা যেটা মোটর কন্ট্রোল আর ওয়েদার ফোরকাস্টিং হালকা করে দেখেন, ঠিক আছে? ওকে, give your attendance, আমাদের 2 মিনিটের মধ্যে অ্যাটেন্ডেন্সটা শেষ করি। রাউন্ড এখন সিরিয়াল 1 আর্টিকেল 2